Ramaniganj. 17 Eco Contour. আধার রাতের শহরে ফিসফিসিয়ে চলে যাত্রা, শুধুই ঝুঁকি নেওয়ার রহস্যের ছলে। আপনি কি গোয়েন্দা গল্পের ভক্ত? শুরু হোক তদন্ত, এ খেলা সর্বনাশী, সব মিথ্যের বাজিমাত, গোয়েন্দার বাঁকা হাসি। জমে উঠুক রোমাঞ্চ, বিভিন্ন অজুহাতে এসেছে আবার নতুন গল্প নিশিডাকের রাতে। নমস্কার বন্ধুরা, নিশিডাক গল্পের আড্ডায় আমি জয়দীপ আরও একবার তোমাদের সবাইকে স্বাগত জানাই। নেপালের একেবারে শেষ প্রান্তে পাহাড়ে ঘেরা ছোট্ট একটা গ্রাম। সেখান থেকে উত্তরের দিকে উঠতে শুরু করলেই পাথুরে জমিতে ছোট ছোট ঝোপঝাড় এদিক ওদিক ছড়িয়ে থাকতে দেখা যায়। যত ওপরে ওঠা যায় ততই কমে যায় ঝোপের সংখ্যা, বাড়তে থাকে ঠান্ডা। সেই সঙ্গে প্রবল ঠান্ডাতেও মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা বরফ মাখানো গাছগুলোকে দেখতে পাওয়া যায়। পড়ন্ত বিকেলে ঠান্ডা হাওয়ার সাথে ভেসে আসা মেঘগুলো যেন পাহাড়ের ঘনিষ্ঠ বন্ধু, যেন বলছে আজকের মতো বিশ্রাম নাও, কাল আবার সূর্য এসে তোমায় স্পর্শ করবে। সেই পাহাড়ের একটা প্রায় সমতল ধাপের একদম কিনারায় পড়ে আছে কিছুটা ছাই আর আধ পোড়া কাঠের টুকরো। তার আরেক প্রান্তে একটা মাঝারি মাপের গুহা। সূর্যাস্তের পরেই সেই গুহার অন্ধকার থেকে বেরিয়ে এলেন মস্তক মুন্ডিত, গাঢ় গেরুয়া বস্ত্র গায়ে দুজন সাধক। বেরিয়ে এসে একটা করে ধারালো পাথরের টুকরো তুলে নিলেন হাতে। সেটা দিয়ে গর্ত খুঁড়তে শুরু করলেন। গুহার ভেতরে আধো অন্ধকারে ছোট ছোট পাইনের টুকরো দিয়ে একটা বাক্স বানাতে ব্যস্ত আরও দুজন। প্রায় 1 ঘন্টা কেটে যাওয়ার পর চারজনেরই শরীর ক্লান্তিতে নিস্তেজ হতে শুরু করেছে, চোখ যেন বুজে আসছে। তারই মধ্যে শোনা গেল একটা বিকট আর্তচিৎকার। কয়েক মুহূর্তের জন্য তাদের সমস্ত ক্লান্তি কেটে গেল। একসাথে হাতের পাথর ফেলে রেখে হেঁটে গুহার ভেতরে প্রবেশ করলেন দুজন 50 লামা। প্রায় 38,000 মিটার উপরে খুমজুং পৌঁছানোর পর গোটা দলটা দেখতে পেল মাউন্ট এভারেস্টের তুষারবৃত্ত দৃশ্য। সমস্ত ক্লান্তিকে এক নিমিষে হারিয়ে দেওয়ার জন্য এই দৃশ্যই যথেষ্ট। কিন্তু সাদা কখনো কখনো পবিত্রতার সাথে বেদনাদায়কও হয়ে ওঠে, তা ওদের অজানা নয়। সূর্যের আলো বরফের দেওয়াল থেকে ধাক্কা খেয়ে সোজা ওদের চোখে এসে পড়তেই কেমন ধাঁধিয়ে গেল চারিদিক। ঠিক করা হলো আরও একটু ওপরে উঠে কোনো আড়াল খুঁজে পেলে সেখানে একটু বিশ্রাম করা হবে। এমনিতেই প্রবল ঠান্ডায় তিনজনের অবস্থা বেশ কাহিল, কিন্তু আজ প্রকৃতি সহায়। 450 মিটার মতো ওঠার পর একটা বেশ বড় সমতল পাথুরে ভূমি দেখা গেল। তার এক প্রান্তে দাঁড়ালে দূরে দেখা যায় একটা গ্রাম। সেই সমতল ভূমির ওপর ছড়িয়ে আছে গুঁড়ো বরফের পাতলা স্তর। কিছুটা পরিষ্কার করে দিতেই দেখা গেল কয়েকটা মাটির পাত্র পড়ে আছে। সমতল ভূমির একপাশে কিছুটা এলাকা জুড়ে একটা ছোট জঙ্গল ঢালু হয়ে ওপরের দিকে উঠে গেছে। আর একটু এগোলেই সাগরমাথা ন্যাশনাল পার্ক। এক প্রান্তে পাহাড়ের গায়ে একটা ছোট্ট গুহা, মুখের সামনে জমে আছে আধ পোড়া কাঠের স্তূপ। এই সময় এই পরিস্থিতিতে এর চেয়ে ভালো আশ্রয় পাওয়া দুরূহ ব্যাপার।
সেটা ভেবেই সকলে মিলে হাত লাগালো সেই স্তূপ সরিয়ে ফেলার কাজে। দলের মধ্যে 3 জন পুরুষ, 2 জন জার্মানি থেকে আর 1 জন ভারতীয়। বাকি 2 জন মহিলার মধ্যে 1 জন জার্মানি ও আরও 1 জন স্থানীয় বাসিন্দা। কাঠ ও বরফের স্তূপ সরিয়ে গুহার মুখটা সম্পূর্ণ উন্মুক্ত করতে সময় লাগলো 20 মিনিট মতো। ব্যাগগুলো কাঁধ থেকে নামিয়ে ভেতরের দিকে রেখে আসার জন্য একসাথে 5 জন এগিয়ে গেল গুহার ভেতর। পরক্ষণেই কোরাসে একটা চিৎকারের শব্দ বেরিয়ে এলো গুহার মুখ থেকে। পর পর সমান্তরাল সরল রেখায় সাজানো 5টা মৃতদেহ, যাদের প্রত্যেকের ঊর্ধ্বাঙ্গ অনাবৃত। তাদের মধ্যে 4 জনের বুক থেকে শুরু করে নাভির কিছুটা ওপর পর্যন্ত গভীর ক্ষতচিহ্ন। 5ম মৃতদেহ আরো ভয়ঙ্কর, মস্তকবিহীন। 25শে এপ্রিল সকাল 10টা। 2 সপ্তাহ হয়ে গেল দেবার্নব মাঙ্গন যেতে পারেনি। অবিনাশ কাকু, নিখিল, এই মুখগুলো তো ভিডিও কলেও দেখা সম্ভব, কিন্তু যে মুখটা না থাকলে তার জীবনের এত বড় পরিবর্তনের সূত্রপাতই ঘটত না, তার মুখটা ভিডিও কলে দেখা তো সম্ভব নয়। বড্ড একগুঁয়ে প্রকৃতির মানুষ, কিছুতেই স্মার্টফোন ব্যবহার করবেন না। একটা ছোট ফোন আছে, তাও সেটা ওনার এক শিষ্যের কাছে, খুব দরকার হলে সেটা ব্যবহার করেন। তার কাছে অন্তত একবার যাওয়ার জন্য একরকম অস্থির হয়ে উঠেছে দেবার্নব। যদিও অভিষেক গুরুংয়ের কেসটার পর একটানা এতদিন অফিস কামাই, তার জন্য ভালো মতোই কথা শুনতে হয়েছে তাকে, কিন্তু পুলিশের ওপর মহল থেকে তার সাফল্যের খবর কিছুটা স্বস্তি দিয়েছে। তাও টানা ডে নাইট শিফট করে খোসারত দিতে হচ্ছে। এখনো 2 দিন কাজ করে তারপর মাঙ্গনের দিকে পা বাড়ানো। এর মাঝে নিখিলও বাড়ি গেছে 5 দিন হয়ে গেল। বাড়িতে অবশ্য গত মাসে ঘটে যাওয়া ঘটনাসমূহের অনেকটা অংশই কেটে ছেটে বলা হয়েছে। তাও বাড়ির লোকের সাথে একবার দেখা না করে এলে চলছিল না নিখিলের। বিকেলে অফিস থেকে বেরিয়ে টেস্ট অফ টিবেট রেস্টুরেন্টের একটা টেবিলে দিলীপ, সমানিয়া আর দেবার্নব মুখোমুখি 2টো নুডলসের প্লেট হাতে বসে। কথায় কথায় এই কেসটা নিয়ে অফিসে প্রায়ই আলোচনা চলে, তবে খোলাখুলি কথা তো সেখানে সম্ভব নয়। তার উপর দিলীপ কিছুটা ইনফরমেশন জোগাড়েও সাহায্য করেছিল। সেই সুবাদেই ট্রিট। अच्छा मैं एक बात बता कि तेरा वो ऑफिसर ने जो ये प्लान वैन किया, हम लोग तो टीवी पर देखे, पर वो किया ही क्यों ना? और वो लड़की का रेप और मर्डर के साथ ये कनेक्शन क्या है तो समझ नहीं आ रहा हमको। না না, এই খুনগুলো ওই অফিসার করলেও প্ল্যানটা ওর ছিল কিনা জানি না। ইনফ্যাক্ট এই কেস নিয়ে এখন ইনভেস্টিগেশন চলছে, তবে সেটা কিছুটা ওই অফ দ্য রেকর্ড। মেয়েটা পোখরার, এবার অভিষেকের সাথে কিভাবে কানেক্টেড সেটা নিয়েই খোঁজ চালাচ্ছে পুলিশ। बाप रे, ये तो मामला तो इंटरनेशनल हो गया यार। पुलिस के साथ तेरा अभी भी ऑफिशियल कनेक्शन है क्या? হ্যাঁ, ওই আর কি, যে যার মতো কাজ করছে। আর কোনো খবর পেলে কানে তো আসেই আমার। আফটার অল আমার তো বাড়িতেই পুলিশ। ये बात तो है। অবিনাশবাবুকে রাস্তা থেকেই দরজার কাছে পৌঁছানোর আগে ফোন করেছিল দেবার্নব। হেড অফিসের ওই কোয়ার্টারে একা মুখ গুজে বসে থাকাটা অসহ্য লাগছিল। তারপর নিখিলও ফোনে বলল পরশু ফিরছে। এরপর আর ওখানে পড়ে থাকার কোনো মানে হয় না। তার থেকে ভালো কাল একবার শ্রীমান বিষ্ণুদেবের একটা দর্শন লাভ করা। সত্যি ওই মানুষটা না থাকলে। তারপর সময় করে লাবরাং। বড্ড অশান্ত লাগছে। পরের দিন বিকেলে ঠিক পুরনো সময় মনেস্ট্রিতে ঢুকে আগে প্রেয়ার হলে মিনিট 15 বসে তারপর দেবার্নব পা বাড়ালো লামা রিম্পোচের ছোট্ট অথচ অসম্ভব সুন্দর ঘরের দিকে। ঘরে ঢুকেই তার হাতে ফোন দেখে একটু অবাক হয়ে জিজ্ঞাসা করল, গুরুজি খবর পেয়েছেন? কিসের বলো তো?
এতগুলো পরপর মার্ডারের পেছনে আসলে মার্ডার? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খবর পেয়েছি। প্রভু বোধিসত্ত্বের আশীর্বাদ যতদিন আমাদের ওপর আছে, কিন্তু এবারে কি কি হয়েছে বলুন তো গুরুজি? মানে আপনার মতো অসম্ভব শান্ত মানুষের মুখেও দুশ্চিন্তার ছাপ। দেখুন, আপনার সাহায্য ছাড়া তো এত কিছু আমি করতেই পারতাম না। দেবার্ণব, আমার নির্দেশ নয়, স্বয়ং উনি তোমায় পথ দেখিয়েছেন। কিন্তু গুরুজি, দয়া করে আগে আপনি শান্ত হয়ে বসুন। আমায় বলুন কি হয়েছে, বলুন আমায়। আমি আর দুদিন পরেই আমার নেপাল যাওয়ার কথা, বুদ্ধ জয়ন্তীতে। আমি কেন, এখানকার প্রায় সব মনেস্ট্রি থেকেই প্রতিনিধিরা প্রতি বছর এই সময় বৌদ্ধনাথে যায়। নেপালের সব থেকে বড় স্তূপ এই বৌদ্ধনাথ। সেখানকার ধর্মসভায় আমি 5 বছর ধরে যাচ্ছি, কিন্তু এই বছর এই সময় না না না, আমি ভাবতেও পারছি না। ভয়ানক দুঃসংবাদ। কি দুঃসংবাদ? প্লিজ বলুন আমায়। কয়েকজন লামার মৃতদেহ পাওয়া গেছে খুমজুংয়ের কাছে একটা পাহাড়ের গুহায়। ভাবতে পারছো দেবার্ণব? তার মধ্যে একজনের দেহ পাওয়া গেছে যার মাথাটা কেটে নেওয়া হয়েছে। এরকম বিভৎস ঘটনা আমি... কথাটা শেষ হওয়ার আগেই লামা রিম্পোচের চোখে প্রথমবারের জন্য দেবার্ণব জল দেখল। তারপর কিছুক্ষণ গোটা ঘরটা যেন অন্য দিনের থেকেও বেশি নিস্তব্ধ। আপনি কি তাহলে যাবেন না? কি বলছো তুমি দেবার্ণব? আমাকে যেতেই হবে। অবশ্যই পারমিশনের ব্যাপার আছে এখন, বাইরে থেকে যাওয়া আসার ব্যাপারে এখন অবশ্যই অনেক কড়া নিয়ম থাকবে, কিন্তু আমি তো আর এখানে একদণ্ড বসে থাকতে পারছি না দেবার্ণব। আপনি কবে রওনা দিচ্ছেন? পরশু সকালে। গুরুজি, একটা অনুরোধ, সম্ভব হলে আপনি ফোনটা নিয়ে যাবেন। ওটা কিন্তু এই সময় খুব দরকার। আর সেরকম বুঝলে... পুরো কথাটা শেষ হওয়ার আগেই ফোন বেজে উঠল দেবার্ণবের। অবিনাশবাবু। হ্যালো হ্যালো, কোথায় তুমি? হ্যাঁ কাকু, আমি মনাস্ট্রিতে। বাইরে এসে একটু রাস্তায় অপেক্ষা করো, আমি তোমাকে তুলে নিচ্ছি। ডিস্ট্রিক্ট হসপিটাল যাব। হসপিটাল? কেন, কার কি হলো? আজ দুপুরের দিকে একটা অ্যাটেম্প্ট হয়েছে বিষ্ণুর উপর। হসপিটালে পৌঁছাতে বেজে গেল 7টা। গাড়িতে বসেই অবিনাশবাবুর থেকে গোটা ঘটনার একটা বিবরণ শুনেছে দেবার্ণব। অভিষেক গুরুং মারা যাওয়ার পর বেশ কয়েকদিন বিষ্ণু আর তার পুরো নেটওয়ার্কটা গা ঢাকা দিয়েছিল। মাসখানেক পার হয়ে যাওয়ার পর কিছুটা পেটের তাগিদেই ওরা আবার অ্যাক্টিভ হয়। খবরাখবর দিয়ে টুকটাক পুলিশি সহায়তা করে ওদের তো আর সারা জীবন চলে না, চলবেও না। তাই কিছুটা বাধ্য হয়ে আবার কিছুটা পুলিশের নজর এড়িয়ে কিছু 2 নম্বরই ব্যবসা ওদের চালাতেই হয়। মাদক সাপ্লাই, ছোটখাটো চোরাই জিনিসের দালালি, এসব বিষ্ণুর টিমের আসল সোর্স অফ ইনকাম। আর তার জন্য বেশি দিন গা ঢাকা দিয়ে থাকলে ওদের মার্কেট বেহাত হয়ে যাওয়ার একটা ভয় থাকে। তাই দিন 7 আগে বিষ্ণু মাঙ্গন ফিরে আসে। আজ দুপুরে সে রংপো গিয়েছিল এরকমই কোনো ডিল নিয়ে। দুপুরের দিকে নাকি একটা কালো স্করপিও বেশ কিছুক্ষণ ফলো করছিল তাকে। রাস্তা একটু ফাঁকা হতেই গাড়ি থেকে কেউ হাত বের করে গুলি চালায় বিষ্ণুর বাইক লক্ষ্য করে। মাথার বদলে কাঁধে গুলিটা লাগায় এ যাত্রায় প্রাণ রক্ষা পেয়েছে। গাড়ির নাম্বারটা যদিও পুরো বলতে পারিনি। অপারেশন থিয়েটারের দরজাটা খুলে 2 জন ডাক্তার বেরিয়ে এসে অবিনাশবাবুকে দেখে যেন একটু আশ্বস্ত হলেন। ও এই তো অফিসার, দেখুন, এই সমস্ত কেসে পুলিশ না আসা পর্যন্ত আমরা হুট করে কিছু করতে পারি না। আপনি ফোন না করলে হয়তো ওর অপারেশনটাও এত তাড়াতাড়ি হতো না, বাঁচানো যেত কিনা সন্দেহ। যাকে এখন কোনো সমস্যা নেই, কিন্তু কালকে সকালের আগে কিন্তু কথা বলানো অসম্ভব। হ্যাঁ। হ্যালো গুরুজি, আমি দেবার্ণব বলছি। ফোন ব্যবহার করি না বলে কি ভেবেছো? নাম্বারটা সেভ আছে, বলো
মা ছি, ক্ষমা করবেন, আসলে যাকে ঠিকঠাক পৌঁছে গেছেন কিনা সেটাই জানার জন্য। কম দুর্ভোগ পোহাতে হলো না। এত নজরদারি, এত নিয়মকানুন বাড়িয়ে দেওয়া হয়েছে যে অবশ্য একদিক থেকে ভালোই। আজ দুপুরে পৌঁছেছি, 2 দিন পর থেকে সভা শুরু। আজ একটু বিশ্রাম নেব। তুমি আসলে যে আরও একটা কারণে ফোন করেছো সেটা আমি জানি। খবর পেয়েছি বটে, পাহাড়ের ওপর থেকে ওনাদের দেহ নামিয়ে আনা হয়েছে। সবার পরিচয়ও মোটামুটি পাওয়া গেছে। তাদের একজন এই বৌদ্ধনাথেরই প্রাক্তন শিক্ষার্থী। কিন্তু ওই 4 কাটা মাথা পাওয়া গিয়েছে, তার পরিচয় এখনো খুঁজে বার করা সম্ভব হয়নি, তাই তো? ধন্যবাদ গুরুজি, আপনি তো বুঝবেনই। আচ্ছা, যার মাথা কেটে নেওয়া হয়েছে উনি খুন হয়েছেন বোঝা যাচ্ছে, কিন্তু বাকি 4 জনের ব্যাপারটা আমি কিছুই বুঝতে পারছি না দেবার্ণব। কাল থেকে আমিও কদিন ব্যস্ত থাকব, তবে সমাবেশের পরে কিছু খবর পাবো বলেই আমার বিশ্বাস। যাই হোক, সাবধানে থেকো। নিশ্চয়ই গুরুজি, আর আপনিও। ততক্ষণে ফোনের ওপাশের শব্দ স্তব্ধ হয়ে গেছে। 28 এপ্রিল সকাল 9:35। কেমন আছো? আর আছি, দেখতেই তো পাচ্ছেন স্যার। তবে এসব নিয়ে ভাবলে বা বেশি দুশ্চিন্তা করলে আমাদের কি পেট চলবে স্যার? আরে এইভাবে বলছো কেন? দেখো, তুমি যাই করো পুলিশকে জানিয়ে করবে, কিন্তু সেই দিন হঠাৎ করে হলোটা কি? কি হলো মানে স্যার, আমরা খবর পেয়েছিলাম চায়না থেকে নেপাল হয়ে কিছু অ্যান্টিক মূর্তি এখানে আসছে পাচারের জন্য। এবার এসব জিনিসের খদ্দের খোঁজার জন্য আমাদেরও লোকে খোঁজে স্যার। সেই মতো সেদিন রেনচক মানে রুংপো থেকে নেপালের দিকে যেতে একটা হোটেলে গিয়েছিলাম। মালটা সেদিন সন্ধ্যার দিকে হোটেলে আসবে বলে খবর দিয়েছিল একটা দালাল। আমার লোকের হাতেই ডিলটা হওয়ার কথা ছিল। হ্যাঁ, ডিলটা হওয়ার আগেই আমি অবিনাশবাবুকে খবর দিয়েছিলাম। সেদিন বিকেল 4টে নাগাদ আমার ফোনে একটা ফোন এলো, বললো হোটেল থেকে বেরিয়ে একটা ধাবায় আসতে, আমার জন্য নাকি কি খবর আছে। আমিও সেই মতো স্যার তখনই হোটেলের থেকে বেরিয়ে গেলাম। হাঁটতে শুরু করেছি কি পিছন থেকে একটা গাড়ি এসে একটু দূরে দাঁড়ালো। দরজা খোলার আওয়াজ হালকা তো পেয়েছিলাম, সিধা গুলি চালিয়ে দিল, দিয়ে গাড়িতে উঠে বেরিয়ে গেল। আমি সঙ্গে সঙ্গে রাস্তায় পড়ে গেলাম। তখন আর গাড়ির দিকে তাকানোর অবস্থা ছিল না স্যার। তবে আমার মনে হচ্ছে এটা ওই অভিষেক গুরুংয়ের কেসটার সাথেই মিলছে, মানে কানেকশন আছে। হ্যাঁ, হওয়াটা অসম্ভব নয়, কিন্তু তোমার খোঁজ। দরজায় একটা আওয়াজ হতেই দেবান্নব পেছন ফিরে তাকালো। পবন ভুটিয়া এসে দেবান্নবের কাঁধে হাত রেখে বলল, দ্য গেম ইজ নট ওভার ইয়েট ব্রাদার। বিষ্ণুর কথা একেবারেই মনে হচ্ছে সত্যি। ভিকি খুন হয়েছে। হ্যাঁ? সে কি, কোথায়? চন্দ্রগিরি। নেপাল পুলিশের কেস যদিও, আমি দেখছি যদি কোনোভাবে পারমিশন জোগাড় করে যাওয়া যায়। একা যাবেন স্যার? না না, দেবার্ণব আর নয়, অনেক ঝামেলা হয়েছে আর এসবের মধ্যে। আর তাছাড়া অবিনাশবাবু তোমায় কিছুতেই যাওয়ার পারমিশন দেবে না। আরে না না স্যার, আমি সেটা বলিনি। আমি থাকবো না স্যার, বুদ্ধ জয়ন্তীতে ঘুরতে যাব। সন্ধ্যা 6:30। বলা হয় কাশ্যপা বুদ্ধের দেহাবশেষ সমাধিস্থ করা হয় এই বৌদ্ধনাথে। এটি তিব্বত থেকে প্রাচীন বাণিজ্য রুটে অবস্থিত, যা উত্তর পূর্ব কোণে সাংখু গ্রামের দ্বারা কাঠমান্ডু উপত্যকায় প্রবেশ করে। এপ্রিলের শুরু থেকেই প্রতি বছরই নেপালের দর্শনার্থীর সংখ্যা বেড়েই চলেছে। এই সময় কাঠমান্ডুর হোটেলে বুকিং পাওয়া যথেষ্ট দুরূহ ব্যাপার, কিন্তু ঘটনার পরিপ্রেক্ষিতে এই বছরের আনন্দ উৎসবের পরিমাণটা সাধারণ জনগণের মধ্যে প্রায় সমান থাকলেও নেপালের বড় 3টে মনেস্ট্রিতে উৎসবের আতিশয্য অন্য বছরের থেকে কম। কারণ একটাই, নেপালের এক অজ্ঞাত প্রান্তে ঘটে যাওয়া 5টি বীভৎস মৃত্যু। সেই নিয়ে আলোচনা চলছিল লামা রিম্পোচে এবং অমিতাভ মনেস্ট্রির সাধক লামা ধ্রুপদের মধ্যে। কথায় কথায় লামা রিম্পোচে জিজ্ঞাসা করলেন এই মৃত লামাদের মধ্যে তিনি কাউকে চেনেন কিনা। উত্তরে লামা ধ্রুপদ প্রথমে কিছুক্ষণ মাথা নিচু করে বসে
একটা দীর্ঘশ্বাস ফেলে মুখ তুলে জানালেন, হ্যাঁ, একজনকে চিনতাম বই কি, আমার গুরু লামা ভদ্রপাল। অত্যন্ত নিষ্ঠাবান সাধক ছিলেন। এর আগে নির্বাণ লাভের আশায় তিনি 3 বছর টানা তপস্যা করেছেন, কিন্তু খুমজুঙের ওই অজ্ঞাতবাসে যাওয়ার কথা একবারও কাউকে জানাননি। সবারই তো পরিচয় মোটামুটি জানা গেছে, তাই না? হ্যাঁ, তবে যার শিরচ্ছেদ হয়েছে কেবল ওনার কোনো পরিচয় পাওয়া যায়নি। পুলিশ নাকি যে দলটা ট্রেকিংয়ে গিয়েছিল সেই 5 জনকে জেরা করেছে, কিন্তু এটা মোটামুটি পরিষ্কার বিষয় যে ওরা যেদিন খুমজুং থেকে উপরে পৌঁছেছে এনারা তার 2-3 দিন আগেই। যেমনই বিভৎস তেমনই ভয়ঙ্কর। বিঘ্ন ঘটল কথায়। অভদ্রভাবে বাজতে শুরু করেছে লামা রিম্পোচের ছোট্ট মোবাইল ফোন। টেবিলের ওপর থেকে নিয়ে রিসিভ করে কানে লাগাতেই প্রশ্ন, আচ্ছা, আপনি যেখানে আছেন তার আশেপাশে কি ছোটোখাটো কোনো হোটেল পেয়ে যাব না? 4 মে সকাল 8:30। ইন্টারন্যাশনাল মামলায় 2 দেশের মধ্যে সেই নিয়ে মধ্যস্থতা এত সহজে হয় না দেবার্নব। অনেক নিয়ম মেনে চলতে হয় আমাদের। সকালে বেরোনোর আগেই টেবিলে ব্রেকফাস্ট করতে বসার পর এই কথাগুলোই অবিনাশবাবুর তরফ থেকে দেবার্নবের প্রথম খাদ্য ছিল। আমি সবটাই বুঝতে পারছি কাকু, কিন্তু পুলিশ বলুন, আমার অফিস বা আপনি, এই প্রত্যেকের থেকে একটা সাংঘাতিক কাজ করেছি। এই ব্যাপারটা নিতে আমার রীতিমতো অস্বস্তি হচ্ছে এবারে। স্পষ্ট বুঝতে পারছি যে এখনও অনেকটা গভীরে যাওয়া বাকি আছে। এই শিকড়ের বিস্তৃতি যে কতটা সেটা তো দেখতেই পাচ্ছেন। নানাভাবে জড়িত আছে, এক একজনকে খুঁজে তাদেরকে টার্গেট করা হচ্ছে। বিষ্ণু এবারে কপাল জোরে প্রাণে বেঁচে গেল। তুমি যাচ্ছই? যেতে তো হবেই কাকু। আর আপনি এত ভাবছেন কেন? পবন স্যার তো থাকছেন আমার সঙ্গে, আর আমরা তো যাচ্ছি ছুটি কাটাতে। সত্যি বলতে গুরুজিকে না দেখে আর আমার ভালো লাগছে না। এই ঠাট্টাটা অন্য কেউ করলে মাথায় গাঁটটা মারতাম, বুঝেছো? যাই হোক, পবনের সাথে কাঠমান্ডু পুলিশ কতটা কোঅপারেট করে সেটাই দেখার বিষয়। যাকে সাবধানে, আর কিপ মি আপডেটেড, ওকে? নিশ্চয়ই। শেয়ার বলতে দুঃখ একটাই, আমার এত ভালো মেকআপ আর্টিস্ট সদ্য গুছিয়ে অফিস কামাই মেরে বাড়িতে মায়ের আদর খেতে গেল। না হলে না হয়। বলে ডান দিকে তাকাতেই দেখল নিখিলের লাল হয়ে যাওয়া একটা ভয়াবহ মুখ কটমট করে চেয়ে বিড়বিড় করছে, যেন কার সঙ্গে কথা বলছে অন্যদিকে মুখ করে। বাইরে গাড়ি থামার শব্দে সঙ্গে সঙ্গে টেবিলে হাত রেখে চেয়ার থেকে উঠে পড়ল দেবার্নব। ট্রলিটা টানতে টানতে নিয়ে যাচ্ছে গেটের সামনে। বাইরে গাড়িতে ড্রাইভারের সিটে বসে খোদ পবন ভুটিয়া, পাশের সিটে একজন অপরিচিত যুবক। প্রায় 250 কিলোমিটার গাড়ি চালানো, তাও পাহাড়ি রাস্তায়, প্রচণ্ডই কষ্টসাধ্য বিষয় বলেই এই ড্রাইভারকে সঙ্গে নেওয়া। ভদ্রপুর এয়ারপোর্টে পৌঁছানোর পর সে গাড়ি নিয়ে মাঙ্গন ফিরে আসবে। ফ্লাইটে উঠে বসার কিছুক্ষণ পর টেক অফ করার পর দেবার্নবকে খুব অস্থির দেখে পবন জিজ্ঞাসা করল, এই কেসটা নিয়ে এখনো ভিতরে ভিতরে ভালো রকম অশান্তির জট পাকছে, বুঝতেই পারছি। কিন্তু তুমি তো ওই ছোটো লোক স্মাগলারটার জন্য নেপাল যাচ্ছ, এটা ঠিক? ঠিকই ধরেছেন স্যার। আপনি রিসেন্টলি নেপালের খুমজুম এর কোনো খবর কি পড়েছেন বা পেয়েছেন? হ্যাঁ, খবর বলতে ওখানে কয়েকজন লামার অস্বাভাবিক মৃত্যু, তার জেরে কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে, যারা সেই সময় স্পটে ছিল, এটাই তো? হ্যাঁ, তবে আসল খবরটা একটু আলাদা। আসল খবর বলতে শুরু করে। রিনপোচের মুখে শোনা সমস্ত বিবরণ দিয়ে চলল দেবার্নব। শেষ হওয়ার বেশ কিছুক্ষণ আগে থেকেই দেবার্নব দেখল পবন ভুটিয়ার নড়াচড়া থেমে গেছে। বিভৎসতারও কি অপার ক্ষমতা! বিকেল 4:30 নাগাদ কাঠমান্ডুর বীর হসপিটালের সামনে একজনকে দেখা গেল। মাঝবয়সী লোক,
ক্রমাগত মুখে রুমাল চাপা দিয়ে কেঁদেই চলেছে। কান্নায় তার চশমার মোটা কাঁচটাও ঘোলা হয়ে গেছে। গেটের বাইরে একটা পুলিশের গাড়ি দাঁড়িয়ে। গেটে সিকিউরিটি এসে তাকে পেরিয়ে যেতে বললে লোকটা কাঁদতে কাঁদতেই উত্তর দেয়, গুরুজিলে তো পাইলে পালাপাল সময়া দেখ না দিনুস, বলে তার হাত জড়িয়ে ধরে। সিকিউরিটি কথা শুনে ভেতরে চলে গেল। মিনিট 5 পর বেরিয়ে এলো কালো শার্টের ওপর ফ্লোরোসেন্ট জ্যাকেট পরা একজন কাঠমান্ডু পুলিশের কনস্টেবল। প্রায় মিনিট 15 ধরে বহু অনুরোধের পরেও কনস্টেবল রাজি হলো না গুরুজির সাথে একবার দেখা করতে দেওয়ার জন্য। লোকটা গেট দিয়ে একইভাবে কাঁদতে কাঁদতে চলে গেল। অটোপসি রুমে পর পর 5টা বিছানায় চাদরে ঢাকা 5টা শরীর, তার মধ্যে একটা লম্বায় একটু ছোট। সেটার চাদরটা তুলেই দেখা যাবে দৈর্ঘ্য ছোট হওয়ার কারণ। ধরের ওপর মাথাটা নেই। একজন ওয়ার্ড বয় ঢুকে রোজকার নিয়মমাফিক ফিনাইল দিয়ে মেঝেটা পরিষ্কার করে বেরিয়ে গেল। শিফট চেঞ্জের সময় হয়েছে। নাইটে যে থাকবে সেও চলে এসেছে ইতিমধ্যেই। পুলিশের গাড়ি এখনো বাইরে দাঁড়িয়ে আছে, যদি দেহ শনাক্ত করতে কেউ আসে। আগামীকাল শুধু কাঠমান্ডু নয়, বরং গোটা নেপালের চিত্র বদলে যাবে। আগামীকাল থেকে বুদ্ধ জয়ন্তীর উদযাপন শুরু। 5ই মে সকাল 8:30। নীল পোশাকের পুলিশ আর সিকিউরিটিতে মুড়ে ফেলা হয়েছে কাঠমান্ডুর এই সময়ের ব্যস্ততম স্থানগুলো, যার মধ্যে অন্যতম বৌদ্ধনাথ স্তূপ ও তার আশেপাশের এলাকা। গেট দিয়ে ঢুকেই দেবানবের চক্ষু স্থির। পবনের এটা 3য়বার হলেও এর স্থান মাহাত্ম্য সব সময় অন্যরকম। মনে মনে ভাবল, ইউনেস্কো এমনি এমনি ওয়ার্ল্ড হেরিটেজের তকমা দেয়নি। অসম্ভব সুন্দর, কিন্তু তিনি কোথায়? গুরু রিনপোচের সাথে যখন দেখা হলো তখন মনে হলো তিনি এখানে এসে যেন আরও একটু বেশি গম্ভীর হয়ে গেছেন। গাঢ় লাল বস্ত্র পরে স্তূপের 2য় উঁচু ধাপের দিকে এগোচ্ছিলেন। দেবার্ণব আগেই শুনেছে যে এই বৌদ্ধনাথে ঘিরে থাকা এই 2টো বিশালাকায় ধাপের ইতিহাস। ক্রমান্বয়ে এই ধাপগুলো নির্বাণ লাভের এক একটি স্তরকে নির্দেশ করে। নিচের স্তরে সাধারণ ভক্তরা স্তূপের চারিদিকে প্রদক্ষিণ করে, ছোট প্রেয়ার হুইলের কাছে গিয়ে প্রার্থনা করতে পারে। 2য় স্তরে ওঠার অধিকার কেবলমাত্র মঠ বা মনেশ্রীর পূজারী বা লামাদের রয়েছে। একটু কাছে এগোতেই পেছনে ফিরে লামা দেখলেন দেবার্ণব দাঁড়িয়ে। কাছে এগিয়ে এসে কিঞ্চিত বিস্ময় মেশানো গলায় বললেন, চলেই এলে তবে? হ্যাঁ, চলেই এলাম, কিন্তু নিজেকে যতবার এই সান্ত্বনাটা দেওয়ার চেষ্টা করছি যে শুধু সৌন্দর্য দেখতেই এসেছি, কিন্তু কোনো না কোনো অঘটনের কথা ঠিক মাথায় ঘুরছে আমার। আপনার ভিকি নামটা মনে আছে? যে ওই ইনভেস্টিগেশনে ছেলে মেয়েগুলোর কাছে। হ্যাঁ হ্যাঁ, বাকিটা বলো। হ্যাঁ হ্যাঁ, এখান থেকে একটু দূরে চন্দ্রগিরিতে ওর বডি পাওয়া গিয়েছে। ও খুন হয়েছে। প্রভু, দেখো, আজকের দিনে আমি আর এইসবের মধ্যে মাথা গলাতে চাই না। তোমরা নিজেদের মতো কাজ করে যাও। আমার দিক থেকে যে কোনো সাহায্যের প্রয়োজন হলে অবশ্যই জানিও। আচ্ছা শোনো, আমি চলি। নিচে অসংখ্য মানুষের ভিড়ের মধ্যে একটা জায়গায় একটা জটলা দেখে পবন ততক্ষণে সেই দিকে এগিয়ে গেছে। একটা দোকানের বাইরে 3-4 জন উত্তেজিত হয়ে চিৎকার করছে। কাছে গিয়ে একজনকে জিজ্ঞাসা করতে সে বলল, এই দোকান থেকে হঠাৎ করে বলল আমাদের নাকি জিনিস বিক্রি করা যাবে না। অদ্ভুত তো। পবন দোকানের সামনে এসে জিজ্ঞাসা করতেই দোকানদার তীব্র প্রতিবাদের সাথে একবার হাত নেড়ে বলল, ডিএস নো বিজনেস, শপ ক্লোজড। 6ই মে সন্ধ্যা 7টা, কাঠমান্ডু ভ্যালি পুলিশ অফিস। যদিও অন্যান্য দিন এখানকার অফিসিয়াল টাইম সকাল 10টা থেকে 5টা,
কিন্তু এই সময়ের গুরুত্ব বুঝে সেটা অনেকটা বাড়িয়েও দেওয়া হয় প্রতি বছর। ভারত ও নেপাল সরকারের সমঝোতা হতে 3-4টে দিন সময় গেল ঠিকই, কিন্তু তাতে আশা করা যায় ভিকির খুনের তদন্ত খুব একটা ক্ষতিগ্রস্ত হবে না। ভিকির এই পুরনো কেস হিস্ট্রির ফাইল পবন ভুটিয়ার হাত থেকে নেপাল পুলিশের হাতে গেছে প্রায় আধ ঘন্টা আগে। এখন টেবিলে ছড়ানো 5টা ছবি দেবার্ণবের দৃষ্টি আকর্ষণ করে রেখেছে। একটা ঘরের মেঝেতে পড়ে থাকা মৃতদেহের বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ছবি নেওয়া, গুলি লেগেছে সোজা কপালে। পোস্টমর্টম আর ব্যালিস্টিক বলছে কপালে বার্ন মার্ক রয়েছে, অর্থাৎ গুলি চালানো হয়েছে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে। বেশিরভাগ ক্ষেত্রে এই ধরনের ক্লু এটাই নির্দেশ করে যে আততায়ী ভিকটিমের পরিচিত। তার আরও একটা প্রমাণ যে ছোট্ট বাড়িটার ঘরে ভিকির বডি ছিল, তার সদর বা বেডরুমের কোনো দরজাতেই বল প্রয়োগের কোনো চিহ্ন পাওয়া যায়নি। এক্ষেত্রে এটা ভিকির গ্যাং মেম্বারের কাজ বলে ধারণা করলে সেটা কতটা ভুল হবে সেটাই ভাবার। কিন্তু আরও বড় একটা ঘটনা প্রায় একই সাথে ঘটেছিল নেপালের বুকে। দেবার্ণবের মাথার ভেতর সেটাই বোধহয় সব থেকে বেশি ধাক্কা দিচ্ছিল। পুলিশ অফিস থেকে বেরিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে একটা সিগারেটের সদ্গতি করতে করতে নিজের মনেই বলছিল, আচ্ছা, দুটো খুনি কি কানেক্টেড? মাঝে 1 মাসের জন্য গ্যাপ, তার মধ্যে দুটো জায়গায় একসাথে কয়েকজনের মৃত্যু হলো। ওদিকে বিষ্ণুর ওপর অ্যাট্যাক, এদিকে ভিকি খুন, একজন লামা, তার হাতে পোড়া দাগ। হচ্ছে এটা কি? সব তো গুলিয়ে যাচ্ছে। পুরোটা যেন কেমন তালঘোল পাকিয়ে যাচ্ছে। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে হাত থেকে ফিল্টারের গোড়ায় লেগে থাকা জ্বলন্ত ছাই শুদ্ধ সিগারেটটা ফেলে একটা ক্যাবের খোঁজে রাস্তায় এগোতে শুরু করলো। হ্যালো স্যার, আপনার কাজ মিটলে আপনি হোটেলে ফিরে যান। আমি ঘন্টা 2-এর জন্য একটু বাইরে যাচ্ছি। হ্যাঁ, আমি এসে আপনাকে জানাচ্ছি। ফোন কেটে একটা গাড়িতে উঠে বসল দেবার্ণব। অমিতাভ মনেশ্রীর প্রেয়ার হলের দরজা খুলে অন্ধকার পথ দিয়ে এগিয়ে এসে মূল দরজার বাইরে বেরিয়ে এলেন এক আপাত মস্তক অন্ধকারে মোড়া এক মস্তক মণ্ডিত পুরুষ। দরজা দিয়ে বেরিয়ে রাস্তায় নেমে এমন গতিতে হাঁটা শুরু করল যেন এই অন্ধকারে যাতায়াত তার কাছে নেহাতি তুচ্ছ ব্যাপার, গন্তব্য নির্দিষ্ট। সেই অন্ধকারে আরও একজন তাকে অনুসরণ করে এগোচ্ছে নিঃশব্দে। প্রায় আধ ঘন্টা পরে এসে এমন একটা বাড়ির সামনে দাঁড়ালো যেটার মধ্যে কিছুটা বৌদ্ধ মঠের আদল থাকলেও আদপে তা নয়। দরজা খুলে ভেতরে ঢুকে দেখল একটা প্রায় অন্ধকার ঘরের দুদিকের দেওয়ালের কাছে সামনাসামনি মুখ করে সারিবদ্ধভাবে বসে আছে আরও 6 জন। প্রত্যেকের হাতে একটি করে মাটির পানপাত্র। একটু কাছে গিয়ে লক্ষ্য করলে দেখা যাবে তার মধ্যে রয়েছে চা, একটু অদ্ভুত দর্শন চা। আগন্তুক নিজের পোশাকের উপর থেকে কালো চাদর সরিয়ে সেই সারিবদ্ধভাবে ধ্যানস্থ বৌদ্ধ সন্ন্যাসীদের সামনে গিয়ে বসল। 6ই মে, রাত 8টা। হ্যাঁ বলো, এখন এই অসময়ে? আচ্ছা ঠিক আছে, বলো। বৌদ্ধনাথের গেট থেকে ঢুকে একটা বেশ ঝকঝকে চাতালের উপর বসে থাকতে থাকতেই মিনিট 2-এর মধ্যে মধ্যেই পাথরের মেঝের ওপর খড়মের শব্দ যেন আচমকা দেবার্ণবের চিন্তায় দাঁড়ি টানল। কি ব্যাপার, এমন জরুরি সমন যে? কি যে বলেন আপনি, সমন আবার কি? এমনি বললাম। বলো, কেমন লাগছে এসে? সেটা আর কি বলবো, বিউটিফুল। আচ্ছা, এখানে কি সারা বছর এরকমই জাঁকজমক থাকে নাকি? এমনিতে তো দেশ বিদেশের ট্যুরিস্টের ভিড় লেগেই থাকে, তবে এখন যেরকম দেখছো সেটা অবশ্যই বুদ্ধ জয়ন্তীর জন্য বিশেষভাবে করা। এই স্তূপটা অনেক পুরনো, তাই না? পুরনো?
ওই তা প্রায় ১,৫০০ বছরের কিছু বেশি। অবশ্য সেটা অনেকগুলো সম্ভাব্য ইতিহাসের মধ্যে একটা, কিন্তু এর সত্যতা নিয়ে আমি যতটুকু পড়েছি তাতে আমার তাই মনে হয়। সময় থাকলে একটু বলুনই না, শুনি। বোঝো ঠেলা, রাতের বেলা নাকি এখন? আচ্ছা ঠিক আছে, তবে শোনো। ও আচ্ছা, ভালো কথা, ইতিহাসে ইন্টারেস্ট আছে তো? না হলে আমার বলাই বৃথা, মানে সময় নষ্ট। দেবার্ণব স্পষ্টই বুঝল খোঁচাটা। এখন মোটামুটি অভ্যেস হয়ে গেছে। লামা রিনপোচে বলতে শুরু করলেন, এই স্তূপের নির্মাণের পেছনে একটা ভয়ানক নৃশংস ঘটনার উল্লেখ পাওয়া যায় গোপালরাজ ভামসাভিলার পুঁথিতে। বলা হয় 420 খ্রিস্টাব্দের শেষের দিক থেকে লিচ্ছবি বংশের রাজা ছিলেন ধর্মদেব। প্রায় 41 বছরের রাজত্বের শেষ পর্যায়ে তিনি তার মহলে একটি জলোচ্ছত্র নির্মাণ করেন জনসাধারণের জন্য। কিন্তু কিছু সময় পরে সেই জলোচ্ছত্রের মুখ থেকে জলের ধারা ক্রমেই কমতে কমতে প্রায় শুকিয়ে আসে। ধর্মদেব পড়েন মহাসংকটে। এই অবস্থায় তিনি পরামর্শ নিতে গেলেন তার গুরুর কাছে। গুরু তখন ধর্মদেবকে বলেন যে 32 শুভ লক্ষণ সম্পন্ন ব্যক্তির বলিদানই ওই সমস্যার একমাত্র সমাধান। তিনি এও বলেন যে এই গোটা দেশে সেই রকম শুভ লক্ষণ সম্পন্ন ব্যক্তি কেবল ধর্মরাজ নিজে ও তার পুত্র মানদেব। মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা হলো ধর্মদেবের। বহু চিন্তা ভাবনার পর তিনি একটি চরম সিদ্ধান্ত নিলেন। পরিকল্পনা করলেন একটি নরহত্যার। তার পুত্র মানদেবকে নির্দেশ দিলেন সেই দিন মধ্যরাতে যেন মানদেব মহলের মূল দ্বারের বাইরে যায়। সেখানে যদি মহলের দিকে মাথা ফেরানো, কালো কাপড়ে মুখ ঢেকে কাউকে শুয়ে থাকতে দেখে, তবে যেন অবশ্যই সে তার শিরচ্ছেদ করে। পিতৃআজ্ঞা পালনে মানদেব বেরিয়ে পড়লেন মহলের বাইরে। দেখলেন ঠিক যেই রকম মানদেব শুনেছিলেন সেই রকম একজন পুরুষ সেখানে আপাদ মস্তক ঢাকা দিয়ে ঘুমোচ্ছে। বাক্যলাপ না করে মানদেব একটি কৃপাণ দিয়ে তার মাথা ধর থেকে আলাদা করে দেন। কিন্তু হ্যাঁ, সেই মাথা ছিল স্বয়ং ধর্মদেবের। একেবারেই তাই। এরপর মানদেব অনুশোচনায় শেষ হয়ে যেতে লাগলেন। নিজের অজান্তে পিতৃ হত্যা কিছুতেই মেনে নিতে পারছিলেন না তিনি। শেষমেশ মানদেব শরণাপন্ন হলেন বজ্রযোগিনী দেবীর। দেবী বজ্রযোগিনীর নির্দেশে একটা ময়ূরকে এনে ছেড়ে দেওয়া হয়। সেই ময়ূর ঘুরে ফিরে এসে এখানে দাঁড়াতেই এই স্থানেই স্তূপ নির্মাণের সিদ্ধান্ত নেন মানদেব। উফ, অসাধারণ। এই শব্দটাই কানে এসেছিল লামা রিনপোচের। বাকি কথাটা যেন দেবার্ণব খানিক বিড়বিড় করে আওড়ালো। মহৎ উদ্দেশ্য সাধনের পিছনে শেষটায় শিরচ্ছেদ। কিছুক্ষণ কথা বলে মূল ফটক দিয়ে বেরিয়ে হোটেলের দিকে হাঁটতে শুরু করলো দেবার্ণব। পকেট থেকে ফোন বের করে পবনকে একটা কল করল। স্যার, ডিনারে কি খাবেন? আরে সে তো আমি অর্ডার দিচ্ছি দুজনের জন্য, কিন্তু তুমি কোথায়? ফিরছি হোটেলের দিকেই। আচ্ছা স্যার, খুমসুমে 5 জন লামার মার্ডারের কেসটা কি, মানে ওটা কে দেখছে? কমিউনিটি পুলিশ চেকপোস্ট থেকে 3 জন অফিসার কয়েকজন লোক নিয়ে বডি নামিয়ে এনেছিল, কিন্তু তারপরে কেস নিয়ে তো আমি তেমন। হ্যালো, হ্যাঁ আচ্ছা তুমি এসো, তারপর দেখছি। এসো এসো। 20 মিনিট। আহিল কাজ তো মহাসূচা গর্দাই হনৌচা? বিশুদ্ধ নেপালিতে প্রশ্নটা করলেন হেমন্ত বাহাদুর, যার অর্থ এখন কেমন বোধ করছেন। নেপাল পুলিশের আইজি। যার উদ্দেশ্যে এই প্রশ্ন, সেই মহিলা বিছানায় শুয়েই কেবল সম্মতিসূচক একটা ঘাড় নেড়ে উত্তর দিল। প্রেমা থাপা। খুমজুংয়ের কাছে পাহাড়ের গুহায় যে ট্রেকিংয়ের টিমটা পৌঁছেছিল তার মধ্যে একমাত্র স্থানীয় বাসিন্দা এই একজনই। গুহার মধ্যে বিভৎস মৃতদেহ দেখে প্রথমেই জ্ঞান হারায় সে। পরে বাকি 4 জন কোনো রকমে তাকে নিচে নামিয়ে আনলেও তার অবস্থা তেমন কোনো পরিবর্তন না হওয়ায় নেপাল পুলিশের সহায়তায় তাকে একটা স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। বাকি 4 জনের বয়ান নেওয়া হলেও প্রেমা যতক্ষণ না সুস্থ হচ্ছে
ততক্ষণ পুলিশেরও কিছু করার ছিল না। আজ আইজি সাহেব স্বয়ং এসেছেন তাকে দেখতে। যদিও গতকাল 5 জনেরই পোস্টমর্টম রিপোর্ট এসেছে এবং তাতে স্পষ্টতই এই 5 জন সন্দেহের বাইরে। খুনের সময় তাদের কেউই সেখানে উপস্থিত ছিল না, তার প্রমাণও পেয়েছে পুলিশ। ইনভেস্টিগেশনের দায়িত্বে আছে এরিয়া পুলিশ অফিস থেকে বিজেশ শেরপা, সেও সেখানে উপস্থিত। নেপাল পুলিশ হেডকোয়ার্টারের বিজেশের সাথেই ভিকির মার্ডার কেস নিয়ে পবন ভুটিয়ার আলাপ হয়। প্রাথমিক আলোচনা যদিও ভিকির কেস নিয়েই সীমাবদ্ধ ছিল, কিন্তু পবনই কিছুটা ইনসিস্ট করে এই 5 জন লামার রহস্য মৃত্যু নিয়ে কথা বলার জন্য। 9ই মে দেবান্নবের জোড়াজুড়িতেই কাঠমান্ডু থেকে তল্পিতল্পা গুটিয়ে হোটেল থেকে চেক আউট করে আজ ভোরে নামচিতে একটা হোটেলে উঠেছে পবন আর দেবান্নব। প্রধান উদ্দেশ্য ঘটনাস্থলের এবং বিজেশ শেরপার যতটা সম্ভব কাছাকাছি থাকা। বিকেলের নামচি মার্কেট থেকে পাহাড়ের দিকে তাকালে মানুষ এমনিতেই সমস্ত চিন্তা ভুলে যেতে বাধ্য। ঘন কুয়াশার চাদরে ঢাকা গ্রামের বাড়িগুলো যেন রঙিন ছায়ার মতো মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে। এক প্রান্তে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ সৌন্দর্যের প্রতীক হিসাবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে মাউন্ট এভারেস্ট। বাজারের একটা দোকানের একটা ছোট গোল টেবিলের উপর হাতল ছাড়া স্যুপ বোলের থেকে আরও একটু লম্বা 3টে পাত্রে সুসজ্জিত নামচে উলংটি, নেপালের সবথেকে বিখ্যাত চাগুলোর একটা। টেবিলের 3 দিক ঘিরে চেয়ারের উপর বসে পবন ভুটিয়া, দেবার্নব রায় এবং বিজেশ শেরপা। টক্সিকোডেন্ড্রন ভের্নিসিফ্লুম, প্রায় পয়জন আইভির মতোই বিষ। 5 জন মঙ্কের 4 জনের পেটেটা পাওয়া গেছে, কিন্তু 5ম জনের পেটের দানা পানি পর্যন্ত পাওয়া যায়নি। আর সব থেকে আশ্চর্যের বিষয়, এদের মধ্যে 4 জন লামা কিন্তু নেপালের আলাদা আলাদা মনাস্ট্রিতে থাকতেন, কিন্তু প্রায় 3 বছর আগে এই সময় তারা সেখান থেকে চলে যান। নিজের পানপাত্রের দিকে তাকিয়েই কথাগুলো বলল বিজেশ। ওদের যদি বিষ দেওয়া হয় তাহলে কে দিল? 5ম জন? তাহলে তার মাথা কাটলো কেন? আর ওদের বুকে? একটু অস্পষ্টভাবেই কথাগুলো বলে যাচ্ছিল পবন। পাহাড়ের কাছেই একটা মনেস্ট্রি আছে না, কি যেন নাম? একেবারে আচমকা দেবান্নবের এই প্রশ্ন দুজনের কাছেই অপ্রত্যাশিত। তেংচে মনাস্ট্রি কেন? যদি একবার যাওয়া যেত তাই আর কি। আর আপনি আমায় অ্যালাউ করবেন না আমি সেটা জানি, কিন্তু পবন স্যারকে নিয়ে গেলে যদি গুহাটা একবার। বিজেশের মুখে অসন্তুষ্ট ভাবটা বেশ পরিষ্কারভাবেই ফুটে উঠল। অবস্থা বুঝে পবন কিছুটা ঠান্ডা করার চেষ্টা করে দেবার্নবকে চুপ করতে ইশারা করল। কিছুক্ষণ চুপ করে থাকার পর বলল, তবে হ্যাঁ, মনাস্ট্রিতে একবার যাওয়া যায়, কি বলেন? ওয়াই ডু আই সাজেস্ট? প্রায় আধ ঘন্টার প্রচেষ্টার পর দেবার্নব আর পবন কিছুটা বিজেশের মাথা ঠান্ডা করতে সক্ষম হলো। তবে যা বোঝা গেল তাতে সব বিষয়ে বিজেশ তাদের কোনোভাবেই ইনভলভ করতে নারাজ। বেশ কিছু তথ্যের খনন কার্য তাদের নিজেদেরই করতে হবে। চায়ের পালা সাঙ্গ করে নামচি বাজার থেকে হোটেলের দিকে ফিরতে বেজে গেল প্রায় 7টা। একটা স্পোর্টস ইকুইপমেন্টের দোকান দেখেই গাড়ি থামাতে বলল দেবার্নব। পবন পাশের সিটে বসে আর চোখে দেবার্নবের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল, ক্লাইম্বিংয়ের অভ্যাস আছে? হ্যাঁ, তা ওই গ্যাংটকে জয়েন করার পরে 2টো অফিস ট্রিপ করেছি বলে একটি কাষ্ট হাসি হেসে গাড়ি থেকে নেমে দোকানের দিকে পা বাড়ালো দেবার্নব। খানিকক্ষণ পর পবনও সেই পথেই অনুসরণ করল। ট্রেকিং পোল, হাইকিং বুট, একটা ফার্স্ট এড কিট, হান্টার নাইফ, ও না 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 নাইফ লাগবে না, একটা মাল্টি টুল, ও হ্যাঁ একটা অ্যাঙ্কার রোপ অবশ্যই, এই কটা জিনিস দিন। বাহ, গুছিয়ে কেনাকাটা তো বেশ হলো। তা বলছি, চাকরিটা কি একেবারেই? এখনও নয়, তবে বেশি দিন মনে হয় না ওরা আমায় রাখবে। ছাড়ো ছাড়ো, একটা বেসরকারি সংস্থা খুলে ফেলো দেখি, তারপর তো আমি আছি।
আরে ফেলু মিত্তিরও তো ব্যাংকে চাকরি ছেড়ে দিয়েছিলেন নাকি? বাবা, আপনি ফেলুদা পড়েছেন নাকি? হ্যাঁ, অমন অস্কারজয়ী বাঙালির লেখা পড়বো না? আসলে সেটা অন্য ব্যাপার। আমার এক জ্যাঠা থাকতেন দার্জিলিংয়ে, বুঝলে। এবার বাবার থেকে অনেকটাই বড়, এখন প্রায় 83 বছর বয়স। তিনি একসময় দার্জিলিংয়ের কেভেন্টার্সে কিছুদিন কাজ করেছিলেন। এবার সেই সময় সত্যজিৎ রায় মশাই দার্জিলিংয়ে বেশ কিছুদিন ছিলেন। ওনার একটা সিনেমা কি কি যেন নাম, কাঞ্চনজঙ্ঘা। ইয়েস ইয়েস, রাইট রাইট রাইট, কাঞ্চনজঙ্ঘা, রাইট। সেই সময় সিনেমার শুটিং চলাকালীন আমার জ্যাঠার সঙ্গে ওনার আলাপ হয়। তো ওই জ্যাঠাই আমাকে সত্যজিতের বই দিতেন, সেই থেকেই জেনেছি। চলো। ভোরবেলা রওনা হয়ে প্রথমে এভারেস্ট বেস ক্যাম্প ট্রেকিং থেকে নামচি বাজার হয়ে দেবার্ণবকে নিয়ে পবন তেংবচের দিকে যাত্রা শুরু করেছে। সূর্য ততক্ষণে মাউন্ট এভারেস্টের সৌন্দর্য আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। যাত্রাপথ 9 কিলোমিটারেরও বেশি। পাহাড় চূড়ায় বরফ দেখতে দেখতে ঢালু পথ দিয়ে যেতে যেতে দেবার্ণবের হঠাৎ বাড়ির কথা খুব মনে পড়ছিল। কয়েক মাস আগেও তার কাছে এই নতুন জীবনটা একেবারে অপ্রত্যাশিত ছিল। এমনকি গ্যাংটকে জয়েন করার পরেও সে কি ভেবেছিল যে চাকরি, অফিস, মাঙ্গনের নতুন ব্রাঞ্চ এইসব ছেড়ে একের পর এক খুন, অপরাধ তার জীবনের মোড় এইভাবে ঘুরিয়ে দেবে? নিখিল সঙ্গে থাকলে আরো ভালো লাগতো বোধহয়। সূর্য যখন মধ্য গগন ছাড়িয়েছে তখন পবন কম্পাস দেখে বলল এখনো 3 কিলোমিটার। শুকনো খাবার এখনো যা আছে তাতে আরামসে ফেরার সময় পর্যন্ত চলে যাবে। উঠতে উঠতে হঠাৎ দেবার্ণব পবনকে উদ্দেশ্য করে বলল, স্যার, ওখানে গিয়ে আর যাই করুন, টক্সিকোডেন্ড্রনের নামটা কিন্তু তুলবেন না। এটা কিন্তু কোনো গুরুত্বপূর্ণ ব্যাপার নয়। আরে কি বলছোটা কি? 4 জন লামার পেটে বিষ পাওয়া গেল, তারা একজন এই মনস্ট্রি থেকে বিলং করে। বেমালুম চেপে যাব? প্লিজ স্যার, রেগে না গিয়ে আমার কথাটা মন দিয়ে শুনুন। আমি সময় মতো ঠিক আপনাকে জানিয়ে দেব। আর এই ব্যাপারে গুরুজির সাথে আমার কথা হয়েছে। মনাস্ট্রি পৌঁছাতে বেজে গেল 5:30। প্রেয়ার হলে তখনও মানুষের আওয়াজ শোনা যাচ্ছে। পবন গেছে মনেস্ট্রির পাশের একটা রেস্ট হাউসে ঘর বুক করতে। আজ রাতে ফেরা সম্ভব নয়। মনেস্ট্রির সামনে সিঁড়িগুলো দেখে এটাকে যতটা পুরনো মনে হয়, মনেস্ট্রির দিকে তাকালে ঠিক তার উল্টোটা। এর কারণ অবশ্য পবন রাস্তায় আস্তে আস্তেই বলছিল 1934-এ একবার ভয়াবহ একটা ভূমিকম্পে মনস্ট্রি একেবারে ভেঙে গিয়েছিল। পরে লামার গুলুর বংশধর উমজে গেলডেনের দায়িত্বে এটা পুরো নির্মাণ করা হয়। আবার মনাস্ট্রির ভেতরে দুজনে ঢুকে দুজনেরই চক্ষু স্থির। অসম্ভব সুন্দর করে সাজানো। এমন একটা দেওয়াল বা স্তম্ভ নেই যেখানে সূক্ষ্ম কারুকার্যের অভাব আছে। প্রেয়ার হলের পুরো ছাদটা ভেতর থেকে অসংখ্য বড় বড় মণ্ডলা দিয়ে সাজানো। চারিদিকে বিভিন্ন আকারের বুদ্ধ মূর্তি। পাশে দেবী মঞ্জুশ্রীর একটা বেশ বড় মূর্তিও রয়েছে। চৌকো কাচের বাক্সে প্রাক্তন লামাদের ধ্যানমগ্ন প্রতিকৃতি। সেই দিকে একদৃষ্টে তাকিয়ে থাকতে থাকতে প্রথম ডাকটা দুজনের কেউই খেয়াল করেনি। দ্বিতীয়বার ডাকের আওয়াজ আরো একটু বাড়তে দুজন পেছন ফিরে দেখল সামনে বাদামি পোশাকে ঢাকা, প্রায় 6 ফুট লম্বা, বছর 55-60-এর এক পুরুষ সেখানে স্মিত হাসি মুখে দাঁড়িয়ে। দেবার্ণব কিছুটা বাঙালি কায়দায় জোর হাত করে মাথা নত করতেই উপাস থেকেও প্রায় একই প্রতি উত্তর এলো। পবনের মুখে কেবল একটা নেপালিতে আপনি শোনা গেল, যার উত্তরে সামনে থেকে বেশ ভারী কণ্ঠে উত্তর এলো, হ্যালো, আমি তেনজিং রুকপা। আপাতত এই মনস্ট্রি দেখাশোনা আর পঠন পাঠনের ভার আমার উপরেই। পরিচয় আদান প্রদানের পর প্রেয়ার হলের বাইরে গিয়ে লামার সামনে বসে কথা শুরু হলো। এইরকম জায়গায় তথ্য সংগ্রহ করার জন্য প্রথমে ঘটনাটার গুরুত্বটা বোঝানো খুব দরকার।
পুলিশে চাকরি করে পবনের সেই বিষয়ে অভিজ্ঞতা যথেষ্টই বেশি, তাই সেই প্রথম কথা শুরু করল। ঘটনার যতটা সম্ভব একটা বিবরণ দেওয়ার পর বলল, সভাপতি বুঝতেই পারছেন যে গোটা নেপাল জুড়ে এইটা নিয়ে একটা শোরগোল পড়ে গেছে। এখন আপনি একটু সাহায্য করলে হয়তো এই ঘটনাটা যাতে পুনরায় না ঘটে তার একটা চেষ্টা করতে পারি। কি জানতে চান বলুন। পাশ থেকে দেবার্ণবের গলার আওয়াজ পাওয়া গেল, আচ্ছা, এই মনাস্ট্রি থেকে যিনি 3 বছর হলো চলে গিয়েছেন তার বিষয়ে যদি কিছু বলেন, মানে তিনি কি জানিয়ে গিয়েছিলেন? না। চলে যাওয়ার আগে উনি কাউকে কিছু বলে যাননি? আচ্ছা, ওনার সাথে সেই সময় কেউ কি দেখা করতে এসেছিল, সেই ব্যাপারটা যদি একটু। পবন এবার লক্ষ্য করল লামা দ্রুকপার মুখে একটা অসন্তোষের ছাপ ক্রমশ স্পষ্ট হচ্ছে। তাও তিনি যথেষ্ট শান্তভাবেই উত্তর দিলেন, দেখুন, এই মনেস্ট্রিতে অনেকেই আসেন, কেউ শিক্ষার্থী হয়ে, আবার কেউ আপনাদের মতো বেড়াতে। তাই আলাদা করে ওনার সাথে কেউ দেখা করতে এসেছিলেন কিনা সেই বিষয়ে আমি ঠিক বলতে পারবো না। উনিও কি কারোর সাথে এখান থেকে বেরিয়ে যান? দেবার্ণবের প্রশ্ন সম্পূর্ণ হওয়ার আগেই লামা দ্রুকপার কণ্ঠস্বর তীক্ষ্ণ হয়ে উঠল। দেখুন, উনি কার সাথে দেখা করতে যেতেন, কখন ফিরতেন, এই বিষয়ে কথা বলা আমার পক্ষে সম্ভব নয়। তাছাড়া আপনাদের পুলিশের তরফ থেকে এর আগেও কয়েকজন এসে এই নিয়ে জিজ্ঞাসাবাদ করে গেছেন, কয়েকটা বিভৎস ছবি নিয়ে। ভয়ঙ্কর। যাই হোক, আপনারা অনেকটা পথ অতিক্রম করে এসেছেন, আপনাদের বিশ্রামের প্রয়োজন। আচ্ছা, আমি উঠলাম। এরপর আর সেখানে বসে থাকা ঠিক হবে না, সেই ভেবেই দুজনে উঠে পড়ে মনেস্ট্রির মুখ্য দরজা দিয়ে বেরিয়ে সিঁড়ি দিয়ে নেমে হাঁটা দিলেন রেস্ট হাউসের উদ্দেশ্যে। অন্ধকারে তেংবোচে অদ্ভুত সুন্দর লাগে। পাহাড়ের উপর দিয়ে বয়ে যাওয়া মেঘের মধ্যে থেকে দেখতে পাওয়া যায় কিছু আলোকবিন্দু। তাপমাত্রা কমতে কমতে 4 ডিগ্রিতে এসে পৌঁছেছে। হেঁটে প্রায় 15 মিনিট লাগলো মনেস্ট্রি থেকে রেস্ট হাউসে পৌঁছাতে। খাওয়া দাওয়ার পর হোটেলের বাইরের ছোট বারান্দায় বসে মেঘের ঘনত্বকে আরও বাড়িয়ে তুলছিল সিগারেটের ধোঁয়া। পবনই প্রথম মুখ খুলল। কি বুঝলে? এটাই বুঝলাম যে লামা দ্রুকপা কিছু একটা জেনেও চুপ করে রইলেন, অথবা বলা চলে এড়িয়ে গেলেন, হয় কোনো কিছুতে ভয় পেয়ে, নয়তো অন্য কোনো কারণে। তুমি এমন কেন বলছো? ওনার কথার মধ্যেই সেটা বোঝা যাচ্ছিল। মৃত লামার কথা উঠতে উনি একরকম রেগেই গিয়ে বড্ড অস্বাভাবিক ব্যবহার করলেন। সে হয়তো পুলিশ এসে জিজ্ঞাসাবাদ করেছে বলে। এই ধরনের জায়গায় কাজ করতে গেলে একটু অন্যভাবে ঢিল তো মারতেই হয়। স্যার, আপনি একটা ছোট্ট জিনিস মিস করছেন। কি বলো তো? লামা দ্রুকপার বলা কয়েকটা শব্দ, উনি কখন যেতেন আর কখন ফিরতেন, এরকম কথা মানুষ তখনই বলে যখন তার মনের মধ্যে সঠিক উত্তর থাকা সত্ত্বেও সেটাকে চাপা দিতে হয়। উনি নিশ্চয়ই জানেন এই ব্যাপারটা। বলছি, এবার একটা এজেন্সি খুলেই ফেলো, আমরা আছি। বলে চেয়ার থেকে উঠে হাসতে হাসতে ঘরের ভেতর চলে গেলেন। দেবার্ণব উঠে যাওয়ার সময় শুনতে পেল পবনের ফোন বাজছে। রিসিভ করে কথা বলছে কারোর সাথে। কি কথা স্পষ্টভাবে শোনা গেল না। মাথায় অন্য চিন্তা থাকলে এরকমটা হওয়াই স্বাভাবিক। উঠে ঘরে গিয়ে দেখল গাড়ি নিয়ে কোনো কথা চলছে। মিনিট 2 নিজের ফোনের নোটপ্যাড ওপেন করে কিছু লিখল দেবার্ণব। ততক্ষণে পবন ফোন রেখে দিয়েছে। উৎসুক দৃষ্টিতে পবনের দিকে তাকাতেই পবন ফোনটা পাশে রেখে বলল, শোনো, বিকি চন্দ্রগিরিতে যেখানে খুন হয় সেখানে ও যে বাড়িতে ছিল তার সামনে একটা গাড়িকে এসে থামতে দেখেছে একটা দোকানদার। গাড়ির ডেসক্রিপশন দিয়েছে কিন্তু নম্বর বলতে পারেনি, শুধু মডেল আর রং বলেছে। গাঢ় ছাই রঙের এসইউভি। লোকটা বলছে দুজনকে নামতে দেখেছে গাড়ি থেকে। আচ্ছা, তোমায় একটা জিনিস জিজ্ঞাসা করব করে ভুলে যাচ্ছি, বলবো? কি, বলুন না। আচ্ছা, তুমি আজকে সকালবেলা আমাকে টক্সিকোডেনড্রনের কথা জিজ্ঞাসা করতে বারণ করলে কেন? ও না, আসলে ওই নিয়ে আমার সাথে গুরুজির কথা হয়েছিল কাল। উনি বললেন যে এতে আশ্চর্য হওয়ার কিচ্ছু নেই। আচ্ছা, ডিটেলে বলছি শুনুন। বৌদ্ধ ধর্মের আলাদা আলাদা ভাগ
আর মতবাদ নিয়ে তো আপনাকে নতুন করে কিছু বলার নেই। সমস্ত বৌদ্ধ ধর্মের ফলোয়ার্সই বিশ্বাস করেন যে মানুষের জীবনচক্র ওই 6টা স্তরে ভাগ করা। জন্ম, কর্ম এবং মৃত্যু, এই সবটাই চক্রাকারে ঘুরতে থাকে। জন্মানোর পর মানুষ যা করে, এই যেমন কর্ম, সংসার, ধর্ম, এই সব কিছুই নাকি একটা শাস্তির মতো। আত্মার প্রকৃত উদ্দেশ্য হলো মুক্তি, যাকে সংস্কৃত ভাষায় বলে নির্বাণ। এই নির্বাণের এক ধরনের প্রথা আছে যা কয়েক হাজার বছর ধরে চলে আসছে। সেই প্রথায় বলা আছে যে কিছু কঠোর নিয়মের মধ্যে দিয়ে দেহ ও মনকে নিয়ে যেতে পারলে এক জন্মেই মুক্তি লাভ করা সম্ভব। তারপরেই আত্মা গৌতম বুদ্ধের কাছে পৌঁছে যাবে। এই নিয়ম যারা পালন করবেন তাদের প্রথমে মেডিটেশন করতে হবে টানা 1000 দিন। এই সময় তাদের খাদ্য কেবল ওই গাছের পাতা, শিকড়, ডালপালা, এই রকম। 1000 দিন যদি কেউ অতিক্রম করেও বেঁচে থাকে তবে সে পৌঁছবে দ্বিতীয় স্তরে, যেখানে এক মনে সাধনা করে যেতে হবে প্রায় 100 দিন। এই সময় তারা কোনো ভেষজ খাবারও খেতে পারবেন না। তাদের একমাত্র খাবার হচ্ছে নুন জল আর ওই এক রকমের চা। এই চাতেই থাকে বিষাক্ত টক্সিকোডেন্ড্রন, যা শরীরের সমস্ত ব্যাকটেরিয়াকে মেরে ফেলতে সাহায্য করে। সুতরাং এটা এই 4 জনের রেগুলার ডায়েটের প্ল্যান, এরই অংশ বলতে পারেন। কিন্তু যার পেটে কিছু পাওয়া যায়নি তার ব্যাপারটা আরও ভয়ঙ্কর। সম্ভবত তিনি এই নির্বাণের একদম শেষ ভাগে ছিলেন। এই ভাগে সেই লামা জীবিত অবস্থায় একটা কাঠের বাক্সে বসিয়ে সেটাকে মাটির নিচে পুঁতে দেওয়া হবে। তারপরে একটা ছিদ্র করে সেখান থেকে একটা বাঁশের ফাঁপা পাইপ ঢুকিয়ে দেওয়া হবে শ্বাস নেওয়ার জন্য। তার হাতে থাকবে একটা ছোট ঘণ্টা, যেটা বাজিয়ে তিনি তার জীবিত থাকার প্রমাণ দেবেন। যখন ঘণ্টার আওয়াজ বন্ধ হয়ে যাবে তখন বুঝতে হবে সেই সাধক মৃত এবং তার প্রকৃত নির্বাণ লাভ হয়েছে। কাল আমার এসব শুনে হাত পা ঠান্ডা হয়ে গেছিল স্যার। হওয়াই স্বাভাবিক। 12ই মে সকাল 7টা। কি হে, বেরিয়েছিলে নাকি কোথাও? বিছানায় শোয়া অবস্থায় প্রশ্নটা করল পবন ভুটিয়া। ঘরের একমাত্র ডাবল সোফায় জ্যাকেট আর জিন্স পরা অবস্থায় এসে বসল দেবান্নব। হ্যাঁ, 3 কাপ নোনতা চা খেতে। একটা সিগারেট হবে? মানে কেসটা কি? বলার পরেই একটা উড়ন্ত বাক্স ছুটে এলো দেবান্নবের কোল লক্ষ্য করে। মানে আর কিছুই না, 3টে গেস্ট হাউসে ঘুরে এলাম আর দেখে এলাম যে কারোর কাছে 3 বছরের পুরনো রেজিস্টারটা আছে কিনা। রেজিস্টার? একজন অবশ্য দেখায়নি, বাকি দুজনের কাছে নেপাল পুলিশ বলে ঢপ দিয়ে দেখে এলাম রেজিস্টার। কিছু পেলে? পেলাম বলতে আমি লং টাইম স্টে করেছে এমন কারোর নাম খুঁজছিলাম, কিন্তু 2-3 দিনের বেশি কাউকেই থাকতে দেখলাম না। বাকি কাজটা আপনার। যে ব্যাটা রেকর্ডটা দেখালো না তাকে একটু পুলিশের বেশে গিয়ে একটু কোর্টকে দেখুন তো, যদি বেরোয়। তাহলে তুমি বলছো এখানে উনি একজনের সঙ্গে দেখা করতেন? হো। কতদিন দেখেছ? উহাম থুয়াল ডারা হুনুহুচা। দেবান্নব ইশারা করতে বুঝিয়ে দিল পবন যে খুব ভয় পেয়ে কথাগুলো বলেছে। এরপর তাদের কথোপকথনের যা বিবরণ পবন দিল তা এই রকম। কেন? ভয়ের ব্যাপার কেন? এই গুরুজি যার সাথে দেখা করতেন তিনি সাধারণ মানুষ না। একবার আমার গেস্ট হাউসে 2 দিন ছিলেন, কিন্তু তারপর যখনই আমি দুজনকে দেখতাম মোনাস্ট্রির বাইরে পাইচারি করতে, তখন গুরুজিকে কেমন ভয় ভয়ে আছেন বলে মনে হতো। তারপর লোকটা কোথায় গায়েব হয়ে যেত কেউ দেখেনি, আবার কদিন পরে আসতেন। ঘটনা প্রবাহ এমনভাবেই বয়ে চলছিল যার মধ্যে থেকে কোনো নির্দিষ্ট সূত্র খুঁজে পাওয়া ওদের দুজনের জন্যই কঠিন। সেদিনই তেংবোচে থেকে ফেরার পরিকল্পনা করে। বেলা 9টা নাগাদ ব্রেকফাস্ট সেরে নিচের দিকে নামতে শুরু করল। ঘণ্টাখানেক পর পকেট থেকে ফোন বের করে দেবার্ণব দেখল তখনও নেটওয়ার্ক আসেনি। অগত্যা পিঠের বোঝাকে কিছুটা হালকা করার জন্য গল্প শুরু করলো পবনের সাথে। স্যার এরপর? হ্যাঁ, কি এরপর? মানে এতটা রাস্তা বেয়ে একটা
দুর্দান্ত ট্রেকিং ট্রিপের রেজাল্ট হলো একটা নাম, আর তাকে নিয়ে বলে একটা ভূতের গল্প। এই তো নেমে তো যাচ্ছি, কিন্তু এরপর কি? ভূতের গল্প? হ্যাঁ, সে ভূতই বটে। তবে দেবার্ণব, একটা জিনিস মনে রাখবে, এখনও কিন্তু এমন অনেক বৌদ্ধ সন্ন্যাসী আছেন যাদের সত্যি কিছু অলৌকিক ক্ষমতা আছে। অন্তত অনেকেই সেটা মনে করে। কয়েকজন নিজে তো সেই ঘটনার সাক্ষাৎ দর্শন পেয়েছে বলেও শোনা যায়। পাহাড়ের ওপর রাত্রে একজনের সাথে কথা বলার পর গায়েব হয়ে যাওয়া। হ্যাঁ, এ ক্ষেত্রে কি হয়েছে সেটা কি করে বলি বলো? একই একটা 3 বছর আগের ঘটনা, তার উপর আবার এখানকার আবহাওয়া তো রাত্রিবেলা দেখলে কেমন হয়। সন্ধ্যার পর কোথাও আড়ালে গা ঢাকা দেওয়াটা এখন খুব কি কঠিন ব্যাপার এখানে? আর তারপর তুমি যখন নিজেকে লুকিয়ে রাখতে চাইছো, তখন তো আরও সোজা। তা ঠিক, কিন্তু এরকম ফাঁকা হাতে চলে যেতে ইচ্ছেও করে না। কাঠমান্ডু চলে যাই। 14ই মে। আপনার আজকে ফিরে যাওয়ার কথা ছিল না? যাওয়ার তো কথা ছিল, কিন্তু এমন একটা ঘটনা ঘটলো, তারপর তো আর এমনি ফিরে যেতে পারি না। নিমন্ত্রণ ছাড়া যেমন আমরা অন্য কোথাও যেতেও পারি না, ফিরে যাওয়ার ক্ষেত্রেও এই একই নিয়ম খাটে। তোমাকে লামা ধ্রুপদের কথা বলেছিলাম না, ওনার কাছেই এসেছি। একটা অদ্ভুত ঘটনা ঘটে গেছে, তুমি পারলে চলে এসো। কি হয়েছে? মানে দুর্ঘটনা কিছু কি? সেই রকমই কিছুটা, তবে তুমি যা ভাবছো তেমন কিছু কিন্তু নয়। অমিতাভ মনাস্ট্রি তো এখান থেকে 12 কিলোমিটারের মতো দেখাচ্ছে। ঠিক আছে গুরুজি, আমি ঘন্টাখানেকের মধ্যে পৌঁছচ্ছি। মনাস্ট্রির সামনে এসে মনে হলো একটা সম্পূর্ণ আলাদা দেশে যেন প্রবেশ করেছে দেবার্ণব। একটা মনাস্ট্রির আশেপাশে মেডিকেল ক্লিনিক, এত বড় বাগান, তাতে যে কত ধরনের গাছ আর ফুল, তার পরিচয় একেবারেই অজানা। পাশে একটা ঘেরা পার্কের মতো, তাতে দেখা যাচ্ছে কত ধরনের পাখি, যার মধ্যে একটা সাদা আর একটা কালো টার্কি একমাত্র দেবার্ণবের চেনা। মূল মনেস্ট্রির সামনে থেকে দুদিকে দুটো সিঁড়ি উঠে গেছে। তার সামনে দাঁড়িয়ে মনেস্ট্রির দিকে দেখতে দেখতেই ডান দিকের সিঁড়িতে দেখা গেল লামা রিনপোচেকে দেবার্ণবের দিকে ইশারা করে ডাকতে। সেই দিকে উঠে যেতেই দেবার্ণবের মুখের অবাক এবং জিজ্ঞাসার ভাবটা আরো স্পষ্ট হয়ে উঠল। ভেতরে গিয়ে লামা রিনপোচে আলাপ করলেন লামা ধ্রুপদের সাথে। এরপর লামা ধ্রুপদের মুখেই শুনল পুরো ঘটনাটা। প্রতি বছর বুদ্ধ জয়ন্তীতে এই মনাস্ট্রি থেকে আমি প্রতিনিধি হিসাবে বৌদ্ধনাথের সভায় যাই। এবছরও তাই। ইনার সাথে তো আমার 3 বছর আগেই আলাপ হয় বলে লামা রিনপোচের দিকে নির্দেশ করলেন। দেবার্ণব একটু অধৈর্য হয়ে জিজ্ঞাসা করল, কি হয়েছে যদি একটু? আমারই বলতে পারো প্রধান শিষ্য ছিল অধিরূপ। এই বছর আমি তাকেও সম্মেলনে নিয়ে গিয়েছিলাম। পরশু এখানে ফেরার পর তার সাথে আমার কথাও হয়েছে। এর আগেও সিকিমে ছিল কয়েক বছর, তিব্বতও ঘুরে এসেছে। গতকাল রাত্রে ওর সাথে আমার আর দেখা হয়নি। আজ সকালে ওকে ডেকে পাঠালাম, কিন্তু ওকে ওর ঘরে পাওয়া গেল না। প্রেয়ার হলেও ওকে দেখতে না পেয়ে আমার খটকা লাগলো। তারপর ওর খোঁজ করে দেখলাম ও মনাস্ট্রিতেই নেই। আশেপাশে কোথাও তো এভাবে চলে যাবে না, আর একেবারে মনাস্ট্রি ছেড়ে যাওয়ারও কিছু নিয়ম আছে। এরকম দুম করে চলে যাওয়াটা বড্ড অস্বাভাবিক। তারপর ওর ঘরের দরজা খুলে ওর জিনিসপত্র ঘাঁটতেই 2টো জিনিস পাওয়া গেল, যেটা যথেষ্ট ভয়ের কারণ। আসুন, আমার সাথে আসুন বলে লামা ধ্রুপদ দেবার্ণব এবং লামা রিনপোচেকে নিয়ে এগিয়ে গেলেন অধীর রূপের ঘরের দিকে। দরজা খোলা একটা ছোট্ট ছিমছাম ঘর। লাবড়াঙে গিয়ে গিয়ে দেবার্ণবের মোটামুটি একটা ধারণা হয়ে গেছে মনেস্ট্রির ঘর কেমন হতে পারে।
এখানেও তার খুব বেশি বই সাদৃশ্য নেই, কিন্তু ঘরে ঢুকে যা জিনিস দুটোর দিকে নির্দেশ করলেন লামা ধ্রুপদ, সেই দুটো জিনিসের একটির দর্শন দেবান্নবের জীবনে প্রথম। একটা ইঞ্চি তিনেক লম্বা ধাতুর তৈরি একটা কিছু, যেটা এর মধ্যে দেবান্নবের বেশ কয়েকবার দেখা হয়ে গেছে। দুপাশে 4টে করে শিঙের মতো বাহু উঠে একসাথে একটা বিন্দুতে মিলিত হয়েছে। দেখতে অনেকটা ইংল্যান্ডের ক্রাউনের মতো। দুপাশে দুটো আলাদা দিকে মুখ করা, মাঝে একটা গোল বলের মতো। বজ্র, পাশ থেকে বললেন লামা রিম্পোচে। মহাকালের একটা থাঙ্কা, এটা প্রথমবার দেখা দেবান্নবের। পাশে একটা লাল শালুতে মোড়া একটা পুঁথি। লামা ধ্রুপদের থেকে অনুমতি নিয়ে দেবান্নব এগিয়ে গিয়ে সেই পুঁথিটা তুলে ধরল। লাল শালুর মোড়ক খুলতেই বেরিয়ে এলো দুটো সরু কাঠের পাটার মধ্যে রাখা একটা পুঁথি। এই দুটো জিনিসের জন্যই আপনার মনে হচ্ছে যে অধিরূপের মিসিং হয়ে যাওয়াটা ভয়ানক, তাই তো? আরও আছে। আমি জেনেছি যে অধিরূপ প্রায়ই আজকাল মনাস্ট্রির বাইরে বেরিয়ে যেত। অনেকেই তা নিয়ে প্রশ্ন করেছে, কিন্তু কোনো উত্তর পায়নি। একদিন এখানকার মেডিকেল ক্লিনিকের এক ডাক্তার তাকে কারোর সাথে কথা বলতে দেখেন। তখন রাত প্রায় 11টা, আর তারপর এই মূর্তি। দেবান্নবের চোখ হঠাৎই উজ্জ্বল হয়ে উঠল। মনে মনে যেন এরকমই একটা ঘটনার অপেক্ষায় ছিল সে। হঠাৎই তার মনে হতে লাগলো যে ঘটনার সূত্র ধরে তাকে 3 বছর থেকে প্রায় খালি হাতে ফিরে আসতে হয়েছিল, এখন এখানেই সেই রহস্যের গভীরে ঢোকার এই সুবর্ণ সুযোগ। এতক্ষণ ওদের কথোপকথন মন দিয়ে শুনছিল একটা বছর 13-14 ছোট ছেলে। পোশাকের সামান্য আগোছালো ভাবটা একটু খুঁটিয়ে দেখেই বোঝা যায় এখানে খুব বেশি দিন এখনো হয়নি সে এসেছে। হঠাৎ দেবান্নবের হাতে মূর্তিটা দেখে বলে উঠল, এই এটা তো কাল এখানে ছিল না? আমি তো এসেছিলাম সন্ধ্যেবেলা। 15ই মে সকাল 9টা। হোটেলে ঢুকতেই একটু ব্যস্ত হয়ে উঠল পবন। কি গো, সকাল সকাল কোথায় হাওয়া হয়ে গিয়েছিলে? গুরুজি মঙ্গন ফিরেছেন, দেখা করে এলাম। ও, তার কোথাও যাওনি? না। বেরোবে নাকি? না, আজকে এবেলা আর কোথাও যাব না। আপনি গেলে একটু ঘুরে আসুন না। আচ্ছা, আমার একটা কাজ একটু করে দিন তো। হ্যাঁ, আমি তো হেডকোয়ার্টারেই যাব। ইনফো তো? আজ্ঞে হ্যাঁ, 5 জনের পরিচয় এবং যা খবর পাওয়া যায় এদের ব্যাপারে। পাবে না? হ্যাঁ কেন, এ কি? বিজেশকে দেখে তো এত বদলোক বলে মনে হলো না। না না না, তার জন্য নয়। আসলে 5 জনের আইডেন্টিটি পাওয়া গেলে তো, গেছে 4 জনের। হতেই হবে। আফটার অল নেই মামার চেয়ে কানা মামা তো ভালোই। কার মামা? আপনার সাবজেক্ট না এটা, প্লিজ। আজ হলেই ভালো হয়। তবে আরেকটা উফ, তোমার এই বাঙালি কথা আবার কি হলো? ওই পোস্টমর্টম রিপোর্টটা। পবন বেরিয়ে যাওয়ার পর দরজা বন্ধ করে যেন হোমওয়ার্ক করার মতো ডায়েরি পেন নিয়ে বিছানায় বসল দেবান্নব। টেবিল থেকে অ্যাস্ট্রেটা বিছানায় তুলে নিল। মোবাইলে ডক খুলে একটা লিখে রাখা ডক থেকে ডায়েরিতে নোট করতে শুরু করল। 1. অভিষেক গুরুংয়ের কেসের সাথে নেপালের কানেকশন, কার ইনস্ট্রাকশনে। 2. 5টা বডি, পাহাড়ের গুহায়, একজনের মাথা কাটা। সেম প্যাটার্ন নয় কেন? 5 জনই কি লামা? 3. নেপালের সবথেকে পুরনো এবং বড় মনস্ট্রি থেকে একজন গায়েব, যিনি 5 জনের একজন। 4. একজন দেখা করতে আসতো, কিন্তু অত্যন্ত মিস্টিরিয়াস ক্যারেক্টার,
সে কি অমিতাভ মনাস্ট্রির গেস্ট? 5, তাহলে কি এখনো খুন বাকি? কিন্তু সন্ন্যাসীদের টার্গেট কেন? কি কানেকশন? 6, কালো গাড়িতে ভিকির থাকার জায়গায়। হঠাৎই কিছুক্ষণ কিছু একটা ভেবে পাশ থেকে ফোনটা তুলে নিয়ে কল লিস্ট খুলে একটা নাম্বার ডায়াল করলো দেবান্নব। হ্যালো, খবর কি? ঠিকঠাক আছিস? হ্যাঁ ঠিক আছি। শোন, কদিনের ছুটি ম্যানেজ করতে পারবি? কেন? এখানে যদি একবার আসতে পারতিস তাহলে ভালো হতো। হ্যাঁ রে, সেই তোর যেমন কাজকর্ম নেই আর খুন নিয়ে লাশ নিয়ে পড়ে আছিস, আমিও ওই করি গিয়ে নাকি? হ্যাঁ আয় না, নেপালটা ঘুরিয়ে দেখাবো। ও তাই? তা কোথায় ঘোরাবি? অন্ধকার গলি, পুরনো ভাঙা বাড়ি, এইসব? ঝামেলা না করে পরশুর মধ্যে আয়। আর শোন, জিনিসপত্র নিয়ে আসবি। হ্যাঁ রে মদন। আচ্ছা শোন, যাকে গুগল পেটা দেখ, 10 পাঠিয়েছি। মানে কি করতে? কাকাইয়ের গিফট তোমার নেপাল ভ্রমণের জন্য। আরে কি দরকার? আমি আবার দিয়েছি, চুপচাপ রেখে দে। আমি যদি যাই খরচা তো হবে। আর তোমার টেলিভিশন তোমায় আর বেশি দিন পুষবে না চাঁদ। 17 মে সন্ধ্যা 6:30। বাহ, হেভি জায়গা তো। আমি এত কাছাকাছি জয়েনেও মানে একবারও এখানে আসার স্কোপ পেলাম না। কি নাম এই জায়গাটার? ম্যাপ বলছে দরবার স্কোয়ারে। ম্যাপ? কেন, তুইও কি আজ প্রথম এলি নাকি? না, আমি প্রথমবার আসিনি, তবে তুই আমার নলেজে প্রশ্নটা দ্বিতীয়বার করলি। মাথায় রাখবি। মানে প্রথমবার কে করেছিল? লালমোহন গাঙ্গুলি, ওরফে জটায়ু। প্রদোষ না হলেও অনেক দোষই তোমার আছে। যাকে কিছু খাওয়াবি তো ভাই, হেব্বি খিদে পেয়েছে। সে কি রে, আমি তো ভাবলাম কাল ভৈরবের সামনে গিয়ে তুই টুপি কিনবি। কিনতে হবে কেন? তুই ডেকেছিস ওই জন্যই আমাকে, টুপি পরানোর জন্য। কোনো উত্তর না দিয়ে দেবান্নব একবার নিখিলের মুখের দিকে তাকিয়ে শুধু বলল, কি সাটানো আছে দেখা যাক। চ। হোটেল থেকে খেয়ে বেরিয়েই দেবান্নব সামনের ট্যাক্সি স্ট্যান্ডের দিকে এগিয়ে গেল। নিখিল কিছু না বুঝেই তাকে ফলো করে এগোতেই দেখল দেবান্নব একটা গাড়ির দরজা খুলে নিখিলকে ভেতরে বসতে ইশারা করছে। বাধ্য ছেলের মতো গাড়িতে উঠে বসতেই গাড়ির সামনের দরজা খুলে ড্রাইভারের পাশের সিটে বসল দেবান্নব। নিখিল হাত বাড়িয়ে জিজ্ঞাসা করল, কোথায়? দেবান্নব ড্রাইভারের দিকে তাকিয়ে উত্তর দিল, চন্দ্রগিরি। 17 মার্চ 2008। ভোরের আলো তখনও নেপালের মাটি স্পর্শ করেনি। আধা অন্ধকারের মধ্যেই খুমজুংয়ের একটা ছোট্ট গ্রামের রাস্তা ধরে এগোচ্ছিল 4 জন, 2 জন মহিলা ও একটা বছর 18 যুবকের কাঁধে ভর করে আরেকজন বৃদ্ধ। বৃদ্ধের কপালের একপাশ দিয়ে তখনও রক্তের ফোঁটা পড়ছে খুমজুংয়ের মাটিতে। একটা পা এমনভাবে জখম হয়েছে যে তার পক্ষে নিজের পায়ে ভর দিয়ে হাঁটা অসম্ভব। তাদের কোনো নির্দিষ্ট গন্তব্য নেই, উদ্দেশ্য শুধু এই জায়গাটা ছেড়ে অন্য কোথাও পালানো। দিনের আলো ফুটতেই 4 জনে একসাথে এসে আশ্রয় নিয়েছে একটা ছোট বাড়ির দরজার সামনে। ছেলেটা এগিয়ে গিয়ে দরজা ধাক্কা দেওয়ার কিছুক্ষণ পরেই দরজা খুলে বেরিয়ে এলেন বছর 45-এর এক পুরুষ। রুক্ষ মুখে কণামাত্র করুণার চিহ্ন নেই। বেরিয়ে এসে ছেলেটার সাথে কয়েক মুহূর্ত কথা বলেই তাদেরকে ভেতরে আসতে বলে নিজে আগে দরজা দিয়ে ভেতরে চলে গেলেন। ওরা 4 জন ভেতরে ঢুকেই দরজা বন্ধ করে দিল। একটা ঘরে একসাথে আশ্রয় দেওয়া হয়েছে 4 জনকে। সেই বৃদ্ধকে মেঝের উপর একটা মোটা গদির উপর শুইয়ে দিয়ে পাশে বসে অজরে কেঁদে চলেছেন 2 মহিলা। ক্ষীণ জড়ানো কণ্ঠে বৃদ্ধ কিছু একটা বলার চেষ্টা করছেন দেখে তার মুখের কাছে এগিয়ে গেল ছেলেটা।
বৃদ্ধ কোনো মতে উচ্চারণ করলেন, আমি থাকি বা চলে যাই, এই পথ তোমরা কখনো ত্যাগ করবে না। কথা দাও, কথা দাও। জীবনে দ্বিতীয়বার আমাকে এইভাবে আঘাত করে তাড়িয়ে দেওয়া হয়েছে, কিন্তু তাতে আমার কোনো আক্ষেপ নেই, কোনো আক্ষেপ নেই। নিজের মানুষ কখন নিজেরই শত্রু হয়ে যায় প্রভু সিদ্ধার্থই জানেন, প্রভুই জানেন। তাকে কোনো মতে সুস্থ করার জন্য ব্যস্ত হয়ে উঠেছে বাকি তিনজন। সঙ্গে সম্বল বলতে দুটো কাপড়ের পুঁটুলি, যার মধ্যে সামান্য কিছু অর্থ, কিছু বই আর দুটো বাঁধানো ছবি আছে। বাড়ির মালিকের কাছে সাহায্য চাইতে তিনি নিজেই এসে বৃদ্ধের মাথার ঘায়ের পরিচর্যা শুরু করলেন। উনি কে হন তোমার? আমার বাবা, আর ইনি আমার মা আর দিদি। আমার সাধ্যমতো আমি চেষ্টা করছি, দেখা যাক কি হয়। ততক্ষণে পায়ের জখম ফুলে উঠেছে, যন্ত্রণায় বৃদ্ধের দু চোখ বেয়ে জল নেমে আসছে, কিন্তু মুখে তার কোনো অভিব্যক্তি নেই। পায়ের জখমে যখন ওষুধ লাগানো হলো, ততক্ষণে অনেকটা দেরি হয়ে গেছে। বৃদ্ধের সারা শরীর জ্বরে উত্তপ্ত হয়ে উঠেছে। কোনো রকমে রাত কাটল এই একই ঘরে বসে, কিন্তু পরের দিন জ্বরের মাত্রা এমন বেড়ে গেল যে তাকে নিয়ে হাসপাতালে যাওয়া ছাড়া আর কোনো উপায় রইল না। বাড়ি থেকে বেরিয়ে বেশ কিছু দূর এগোতেই তার চোখে পড়ল কয়েকজন গেরুয়া বস্ত্রের পুরুষ একসাথে দাঁড়িয়ে আছেন। তাদের কাছে গিয়ে সাহায্যের কথা বলতেই হঠাৎ সেই চারজন চড়াও হলো ছেলেটার উপর। কিছুক্ষণ পর রাস্তার ধারে সংজ্ঞাহীন অবস্থায় শুয়ে রইল সে। যখন জ্ঞান ফিরল, তখন বিকেল হয়ে গেছে। চোখ খুলতেই দেখল একটা পরিচিত মুখ তার মুখের সামনে। তুমি বেলায় বেরিয়ে ফিরছো না দেখে আমি খুঁজতে বেরিয়েছিলাম। বাড়ি চলো, ওদিকে এখন তোমার থাকা দরকার। আর তাছাড়া কিছুক্ষণ আগেই বলে মাথা নিচু করে চুপ করে রইলেন তিনি। 17ই মে সন্ধে 7টা। গাড়ির রাস্তা শেষ করে অপেক্ষাকৃত সরু ঢালু গলিটা দিয়ে নিখিলকে নিয়ে এগোতে শুরু করেছে দেবান্নব। লোকেশন আর বাড়িটার দুটো ছবিও হোয়াটসঅ্যাপে আছে। তার ঠিক ওপরের ছবিটা ভিকির পোস্টমর্টমের রিপোর্টের। গলির শুরুতেই একটা ফাস্ট ফুডের দোকান, কিছুটা এগোলে একটা ছোট মোবাইলের দোকান। সেখান থেকে বাঁ দিকে মোড় নিলেই প্রথম বাড়িটা। দরজার সামনে ঢুকতেই দরজায় কোনো সিল না দেখে একটু অবাক হলো দুজনেই। পকেট থেকে রুমাল বের করে সেটা দিয়েই হাতল টেনে দরজাটা যতটা সম্ভব নিঃশব্দে খুলে দিল। জুতোটা খুলে ঢোক, না হলে অন্য কেউ ঢুকলে ডাউট করতে পারে। অন্য কে ঢুকবে? এখানে কেউ থাকে নাকি এখনো? সেটা দেখতেই তো এলাম। আচ্ছা কাজ কর, তুই এখানে ওয়েট কর আর দরজার দিকে একটু খেয়াল রাখ। ভেতরে ঢুকে মোবাইলের ফ্ল্যাশ অন করে এদিক ওদিক ঘুরতে শুরু করলো দেবান্নব। বাড়িতে মাত্র দুটো ঘর, দুটো ঘরেই একটা করে টেবিল আর কয়েকটা চেয়ার। একটা ঘরে কয়েকটা স্পিকার রাখা আছে। বাইরে একটা দালানের আরেক দিকে দুটো দরজা। দেবান্নব সেদিকে এগিয়ে দরজা দুটো খুলে দেখল একটা রান্নাঘর, পাশেরটা বাথরুম। রান্নাঘরে বেশ কয়েক মিনিট কাটিয়ে বেরিয়ে নিখিলের কাছে এগিয়ে গেল দেবান্নব। হয়ে গেছে, বাইরে গিয়ে একটু দাঁড়া, আমি একটু ঘুরে আসি। দুজনে খুব সাবধানে আবার দরজা বন্ধ করে বেরিয়ে গেল। দেবান্নব দরজার পাশ দিয়ে এগিয়ে গেল পেছনের দিকে। মিনিট 5 পর বাড়ির আরেক পাশ দিয়ে বেরিয়ে এসে নিখিলকে নিয়ে আবার গলির রাস্তা ধরল। ঘড়িতে তখন 7টা 20। চত এই দোকানে একবার খোঁজ নিয়ে দেখি।
বলে ফোন থেকে গ্যালারি খুঁজে ভিকির একটা ছবি বের করলো দেবান্নব। দুজনে এগিয়ে গেল মোবাইলের দোকানের সামনে। দোকানে দুজনকে বসে থাকতে দেখে ফোনটা বাড়িয়ে দিল দেবান্নব। ইয়ো তসবির মায়কা নজরে রাখুন হোস। পিওর নেপালিতে ছবিটা দেখতে বলে দোকানটার চারিদিক দেখতে শুরু করলো। পেলে ইহা দেখুন ভাইও। কিন্তু আগে একে দেখেছে কিনা জিজ্ঞাসা করতেই যেন দুই দোকানদারের মুখের ভোল পাল্টে গেল। একজন ঘাড় নাড়িয়ে না বলতে যাচ্ছিল, তখনই পাশের জন তার কাঁধে হাত রেখে বেশ কড়া সুরে উত্তর দিল, আমি লেগার নেও, বলেই গলির দিকে হাত বাড়িয়ে চলে যাওয়ার নির্দেশ দিল। নিখিলের মুখের অবাক ভাব দেখে দেবান্নব গলা নাবিয়ে বুঝিয়ে দিল দেখেনি। ফেরার সময় দুজনেই দেখল একজন পকেট থেকে ফোন বের করে দোকানের পেছন দিকের একটা দরজা খুলে বাইরে বেরিয়ে গেল। কি হাওয়া! আচ্ছা, তুই এসে গাড়িটাকে খানিকক্ষণ পরে আসতে বললি কেন? এখন কি এই অন্ধকারে দাঁড়িয়ে থাকবো নাকি? নিখিলের চোটপাট শুনে খানিক হেসে নিল দেবান্নব। ওরে মদন, এই রাস্তায় আর কোন গাড়ি আছে? নেই কোনো গাড়ি। তো সেখানে একটা গাড়ি আধ ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে, দেখলে কেউ না কেউ ঠিক সন্দেহ করত। আর সেইটা আমি একদম চাইছি না। আর অত রাগ করার কি আছে রে? ওই দেখ ওপরে রোপওয়ে, কাঠমান্ডুটা কি লাগছে দেখেছিস? ড্রাইভার ফোনে বলেছে 15 মিনিটের মধ্যে আসছি। এই সুযোগে সামনের রাস্তা থেকে একটু এগোতেই একটা গাড়িকে তাদের দিকে এগোতে দেখেই নিখিল বলল, এই এটা তো না? কথা শেষ হতেই গাড়িটা তাদের সামনে দাঁড়ালো। দরজা খুলে যে বেরিয়ে এলো তার সাথে কয়েকদিন আগে বসে চা খেয়েছে দেবান্নব, বিজেশ। তুমি এখানে কি ব্যাপার? আপনি এখন মানে ওপর চালাকে জিনিসটা আমি একদম পছন্দ করি না। গাড়িতে ওঠো। ক্রাইম স্পটে বিনা পারমিশনে ঢুকে গেলে থানায় চলো। সঙ্গে এটা কে? এতক্ষণে দেবান্নবের মাথা বেশ গরম হয়ে উঠেছে। ফোন বের করে পবনের নাম্বার ডায়াল করে বিজেশের দিকে ফোন এগিয়ে দিল। কিছুক্ষণ কথা হওয়ার পর হাত বাড়িয়ে নিজের ফোনটা ফেরত নিয়ে বিজেশের দিকে না তাকিয়ে উত্তর দিল, এই ভিকির কেসটা নিয়ে পবন ভুটিয়ার 3টে ফাইল বোধহয় এখনও আপনার থানায় আছে। 5টা মার্ডার কেস নিয়েও এখনও তেমন কিছু সুবিধার করতে পারেনি নেপাল পুলিশ, আমি সেটাও জানি। অন্তত আমি যে খুন করিনি সেটা আপনি জানেন, কিন্তু খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেই বাড়ি ছেড়ে এখনও এখানে পড়ে আছি। আশা করি বুঝতে পারবেন আপনি ব্যাপারটা। এই কড়া উত্তরগুলোর জন্য বোধহয় একেবারেই প্রস্তুত ছিল না বিজেশ। ইতিমধ্যে আর একটা গাড়ি এসে একটু সামনে দাঁড়াতেই নিখিলকে নিয়ে এগিয়ে গিয়ে হঠাৎ পেছন ফিরে বিজেশকে উদ্দেশ্য করে বলল, মোবাইলের দোকানে যাকে বসিয়েছেন তাকে বলবেন পরের বার কাউকে দেখলে আর একটু সাবধানে আপনাকে ফোন করতে। অত তাড়াহুড়ো করে ফোন করলে সবাই বুঝতে পারবে ওটাকে। শেষ কথাটা একটা অদৃশ্য চিমটির মতো মনে হলো বিজেশের। সূর্যাস্ত হয়েছে 2 ঘন্টা হতে চলল। বড় উঁচু একতলা প্যাগোডা স্টাইলের বাড়িটার পেছনের দিকের একটা ঘর থেকে ভেসে আসছে পুরুষের গলায় আর্ত চিৎকার। ঘরে আধো অন্ধকারে সারিবদ্ধভাবে বসে 5 জন। সারা বাড়ি জুড়ে আলোর উৎস বলতে সারা বাড়িতে আনাচে কানাচে বসানো অসংখ্য মোমবাতি, আর দেওয়ালে কতগুলো ছবি যার কাঁচের ফ্রেমগুলো রিফ্লেকশন দিয়ে আলো কিছুটা বাড়িয়ে দিতে সাহায্য করছে। অসহ্য যন্ত্রণায় ক্রমাগত ছটপট করতে করতে একসময় কাঁদতে শুরু করল সেই 6ষ্ঠ ব্যক্তি, সঙ্গে ক্রমাগত বমি। উপস্থিত বাকি সকলে মিলে তার মুখ ধরে হাঁ করিয়ে একটা তরল ঢেলে দিচ্ছে। তাতে যন্ত্রণা কমার বদলে যেন বেড়ে গেল। বাকি সবাই তাকে ঘিরে বসে নিজেদের মধ্যে কিছুক্ষণ আলোচনা চলছিল। এমন সময় ঘরে ঢুকে এলো আরও একজন।
আপাত মস্তক, বাদামি ধুতি আর চাদরে মোড়া, প্রায় 6 ফুট লম্বা এক পুরুষ মূর্তি, যাকে দেখার পর ঘরে উপস্থিত বাকি সকলে যেন কিছুটা ভয়ে স্তব্ধ হয়ে গেল। গোটা ঘরে কড়া ধুনো আর অন্যান্য ধূপের গন্ধে ভরে গেছে। আরও কয়েকবার পর পর বমি করার পর তার শরীরে আর ক্ষমতা বলতে কিছু মাত্রই নেই। জীবন্ত দেহটা শুধু মেঝেতে মোটা কার্পেটের ওপর মুখ নিচু করে পড়ে আছে। আগন্তুকের নির্দেশে সেই অসুস্থ ব্যক্তিকে ধরাধরি করে বাড়ির একেবারে পেছনে নিয়ে গেল। পেছনের দরজা খুলে তাকে কোনো রকমে ধরে বাইরে নিয়ে গিয়ে অন্ধকারে মিশিয়ে গেল 4 জন। কিছুক্ষণ পর আগন্তুকও তাদের অনুসরণ করে বেরিয়ে গেল। রাত 8:10। হ্যালো স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ স্যার। আপনি ইন্টারফেয়ার না করলে বিজয় শেরপা তো শিওর আমাকে জেলে পড়তো। আরে ধুস, ওসব ছাড়ো তো। তোমরা কোথায় এখন? এই তো গাড়িতে। আর এই মিনিট 20। আপনি হোটেলে না বাইরে? না, আমি হোটেলে। কিছু পেলে ওদিকে? একটু পরে 3টে কফি আর খাজা সেট অর্ডার করে ওয়েট করুন, সবটা বলবো। যদিও আলোচনা শুরু হতে হতে বাজল রাত 9টা। একটা অ্যাস্ট্রের পক্ষে 3 জনের চাপ নেওয়াটা যে যথেষ্ট কষ্টকর হচ্ছে তার নিদর্শন গোটা মেঝে জুড়ে ছড়িয়ে। দেবান্নবী কথা শুরু করল। যাকে শুনুন, এই বাড়িতে ভিকি নিজে এসে থাকছিল, তারপর খুন হয়েছে আততায়ীর হাতে। এই খবরটা কিন্তু পুরোই ভুল। মানে কি বলছো কি তুমি? আরে ক্লিয়ার করে বলো। ঘরের যে স্ট্রাকচারটা আমি দেখলাম, ওখানে কেউ থাকে বলে তো মনে হয় না। ওটা পিওর জাস্ট একটা নেশার ঠেক। 2টো ঘর, ঘরে চেয়ার টেবিল, তাকে স্পিকার, দেওয়ালে বব মার্বেলের ছবি। তারপর দেখলাম একটা কিচেনও আছে, সেখানে বিন্দু মাত্র একটাও সরঞ্জাম নেই। 2টো দেশলাইয়ের বাক্স, কিন্তু পোস্টমর্টম রিপোর্ট বলছে ভিকির পেটে খাবার ছিল। আচ্ছা, যদি অর্ডার করা খাবারও ধরে নিই, তাও কোনো প্লেট প্যাকেট কিচ্ছু নেই। আচ্ছা, আরেকটা জিনিস বলে পকেটে হাত দিয়ে একটা আধপোড়া ছোট চৌকো বাক্স বের করে পবনের হাতে দিল দেবার্ণব। এটা তো ডায়াজেপাম, সঙ্গে কটা সিরিঞ্জও ভাঙা ছিল। একটা ঘরের জানলার ঠিক নিচে পেলাম স্যার। পিছন দিকটা চক্কর মারতে গিয়ে দেখলাম আরও কোনো দরজা খোলা আছে কিনা। দরজা তো নেই, কিন্তু এই সমস্ত ছিল। আমার ধারণা ভিকিকে খুনিরা সঙ্গে করে নিয়ে আসে এখানে, তারপর ওকে মেরে এখানে ফেলে রেখে চলে যায়। পুলিশ যে প্রত্যক্ষদর্শীর কথা বলছে, যে গাড়ি থেকে নেমে 2 জনকে ঢুকতে দেখেছে, তার মধ্যে একজনই ভিকি। গলির সামনে একটা মোবাইলের দোকান আছে, যেখানে বিজেশের লোক বসানো আছে, কিন্তু গলিতে ঢোকার মুখে আরেকটা দোকান আছে। সেখান থেকে খবর পেলাম ওখানে মাঝে মাঝেই কয়েকজনকে আসতে দেখা যায় মাত্র। মানে যারাই আসে তারা ফের হয় মাঝরাতে, না হলে আর্লি মর্নিংয়ে আসে, দোকান খোলার ঠিক আগে। বুঝলাম। তাহলে খোদ পুলিশই কেসটাকে নিয়ে কনফিউশন ক্রিয়েট করছে, কিন্তু কেন? লাভটা কি তাতে? আমাদের কেসটা কিছু কি এগোলো স্যার? 4 জন আলাদা আলাদা মনাস্ট্রি থেকে বিলং করেন। প্রত্যেকেই কয়েকদিন পর পর মনাস্ট্রির বাইরে কারোর সাথে মিট করতে দেখা গেছে। প্রত্যেকে নিজের মনাস্ট্রির বেশ গুরুত্বপূর্ণ একটা দায়িত্বে ছিলেন, এবং প্রত্যেকের বয়স 50-এর বেশি। কিন্তু এছাড়া তো আর কিছু জানি না আমরা। কাল আমি 4 জায়গাতেই যাব ভাবছি। 4 জায়গাতেই? কি জন্য বলো তো? একটা কমন ফ্যাক্টরের আভাস পাচ্ছি স্যার, সেটা নিয়ে একটু শিওর হতে হবে। 18ই মে সকাল 8টা। একটা সুন্দর সাজানো শহরের দৃশ্য অনেক সময় মনের অন্ধকারকে অনেকটা কমিয়ে দেয়। আজকের দিনটা সেই রকমই। ভক্তপুরের রাস্তায় হাঁটতে হাঁটতে চারপাশের প্যাগোডা স্টাইলের বাড়িগুলো অবাক চোখে দেখছিল নিখিল।
প্যাগোডার দরজা থেকে শুরু করে দেওয়াল থাম সবইতেই অসম্ভব সুন্দর কারুকার্যে ভর্তি। ভক্তপুর দরবার স্কোয়ার 55 উইন্ডো প্যালেস ঘুরতে ঘুরতে বেলা 12টা বেজে গেছে। আরও কিছুক্ষণ ঘোরা বেড়ানোর পর একটা কিউরিওর দোকান দেখে তিনজনেই এগিয়ে গেল সেই দিকে। ছোট দোকান, কিন্তু চোখ ধাঁধানো জিনিসে ঠাসা। মেডিটেশন বোল, ছোট থেকে বড় নানান মাপের কুকরি, আলাদা আলাদা ভঙ্গিতে দাঁড়ানো বুদ্ধের ধাতব মূর্তি, আরও অনেক কিছু। দেখতে দেখতে হঠাৎ দোকানের কাচের আলমারির এক পাশে চোখ আটকে যায় দেবান্নবে। এইরকমই একই দেখতে জিনিস সে কয়েকদিন আগেই দেখেছে অমিতাভ মনেস্ট্রিতে মিসিং লামার ঘরে। দোকানদারকে জিজ্ঞাসা করতেই তিনিও যেন কেমন এড়িয়ে যান, যেন সেটা নিয়ে আলোচনা করাটাই চরম অপ্রয়োজনীয়। দেবান্নব কেবল আমি একটু ঘুরে আসছি, বেরিয়ে গেলে ফোন করিস বলেই যেন তাড়াহুড়ো করে দোকান থেকে বেরিয়ে গেল। তার দেখা পাওয়া গেল যখন ঘড়িতে তখন দুপুর 2:30। হোটেলে নিজেদের ঘরে একা বসে নিখিলকেই হোয়াটসঅ্যাপে জানিয়ে দিয়েছিল 2টোর আগে না ফিরতে। ওই টাইমটা একা থাকা দরকার। ঘরে ঢুকে তার অবস্থা দেখে নিখিল আর পবন একসাথেই হতবাক। গোটা বিছানায় সিগারেটের প্যাকেটে ছড়ানো, অ্যাস্ট্রে থেকে ছাই ছড়িয়ে পড়ছে, ল্যাপটপ খোলা, আর তার সামনে একটা ডায়েরি। কিরে, কি হাল করেছিস? কে? ও, চলে এসেছিস। হাল আবার কি করব, যা দেখেছি তাতে মাথা ঘুরতে শুরু করে দেবে। কি দেখলে? আর তখন দোকানে কি জিজ্ঞাসাই বা কি করলে? দরজার কাছে দাঁড়িয়ে প্রশ্ন করল পবন ভুটিয়া। আচ্ছা, ওই 5 জন লাম্বার মার্ডার কেসে পুলিশ কি কোনো সাসপেক্ট পেয়েছে? না, কেন বলো তো? কে সাসপেক্ট? কে নয়, বলুন কারা। সংখ্যাটা প্রায় 1000-1,500 স্যার। ভয়ানক ভয়ানক, মৃত শরীর, রগত রগত। পুলিশের জেরার মুখে এই 3টে কথা ছাড়া আর কিচ্ছু বলছে না ছেলেটা। আধময়লা জামার উপর বাদামি একটা কাঁধ কাটা সোয়েটার, তাতে ছোট বড় মিলিয়ে প্রায় 5-6টা ছিদ্র। প্যান্ট আর চটির অবস্থাও তার সাথে যথেষ্ট সামঞ্জস্য রেখেছে। জঙ্গলের মধ্যে এক জায়গায় দাঁড়িয়ে, পাশে ছড়িয়ে আছে 2-3 হাত লম্বা গাছের শুকনো ডালপালা। হাঁপাতে হাঁপাতে একদিকে আঙুল নির্দেশ করে বলে যাচ্ছে কথাগুলো। যাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে তিনি নাগার্জুন ফরেস্ট রিজার্ভের অফিসার। ছেলেটা 1 ঘন্টা আগে দৌড়াতে দৌড়াতে চোখে মুখে ভয়ানক আতঙ্ক নিয়ে এসে অফিসারের সামনে দাঁড়িয়েছিল। একজন গার্ড তাকে দেখতে পেয়ে ভেতরে নিয়ে আসে। সে জানায় ওর নাম রোমি। আজ কাঠ সংগ্রহ করতে সে জঙ্গলের একটু ভেতর দিকে গিয়েছিল। কাঠ বলতে শুকনো ডাল। সপ্তাহে 2-3 দিন গেলেই হয়ে যায়। ফেরার সময় দেখে একটা বড় গাছের পাশে একটা বাদামি কাপড় পড়ে আছে। কাছে এগোতেই দেখে সেটা গায়ে জড়িয়ে মাটির উপর মুখ থুবড়ে শুয়ে আছে এক গুরুজি। বেঁচে আছে কিনা সেটা দেখার জন্য যখন সে তার কাঁধ ধরে সোজা করার চেষ্টা করে, তখন তার মুখ দেখে ভয়ে সে দৌড়ে এখানে এসেছে খবর দিতে। ফরেস্ট রিজার্ভের অফিসার সঙ্গে আরও 2 জনকে নিয়ে ঘটনাস্থলে পৌঁছানোর পর রমি আঙুল দিয়ে গাছের দিক নির্দেশ করে। ওর চোখে মুখে এখনো আতঙ্ক স্পষ্ট। তারা 3 জন গাছের কাছে একটা বডি পড়ে থাকতে দেখেই আগে পুলিশ হেডকোয়ার্টারে ফোন করে। পুলিশ এসেছে এই মিনিট 10 হলো। এসেই বডিটা তুলতেই দেখা যায় মুখের বিভৎস দৃশ্য। লোকটার মুখ হাঁ হয়ে আছে, ঠোঁটের চারপাশে জমাট হয়ে আছে রক্ত। হাঁয়ের ভেতরে অনেকটা ফাঁকা, জিভটা নেই,
বডি তুলে নিয়ে একটা গাড়ি বেরিয়ে গেছে, আর একটা অপেক্ষায় আছে অফিসার আর 3 জন কনস্টেবলের জন্য, যারা আপাতত জঙ্গলের আশপাশ ঘুরে দেখছে। রমি সঙ্গেই আছে। রমি শুনেছে তাকে এই স্যারদের নিয়ে নিজেদের ঝুপড়িতে যেতে হবে। মুখ দেখে চিনতে পারলেন? আরে আপনারা এটার মেনটেনেন্সের দায়িত্বে আছেন, আর এখানে একটা বডি এভাবে পড়ে আছে, সেটা আপনাদের নলেজে এলো না? এই দুটো প্রশ্ন যদিও ফরেস্ট অফিসারের কাছে একেবারেই অপ্রত্যাশিত, এর উত্তর অবশ্য পুলিশে ফোন করার সময় সে ভেবেই রেখেছে। সোজাসুজি উত্তর দিল ফরেস্ট অফিসার। স্যার, এখানে আমাদের ডিপার্টমেন্ট থেকে নিয়মিত সার্ভে করা হয়। মাঝে মধ্যে ওই ঝুপড়ির ছেলেগুলো এসে নেশা টেশা করে, তাদেরও তাড়ানোর ব্যবস্থা হয়েছে। কিন্তু গতকাল সকাল পর্যন্ত তো এখানে কারো আসার খবর আমাদের কাছে নেই। এই ছেলেটা আজ এসে খবর দিল বলেই মানে। রমি এই প্রথম পুলিশের গাড়িতে উঠল, কিন্তু তার সেটা নিয়ে ভয় লাগছে না, ভয় লাগছে ওই মুখটা মনে পড়লে। তাদের ঝুপড়িতে গিয়ে পুলিশ বেশ কিছুক্ষণ এনকোয়ারি করে ফিরে গেল। ডাল ভাত আর চিকেন দিয়ে লাঞ্চ সেরে 3 জনেই হাতে একটা করে লস্যির গ্লাস নিয়ে বসেছে। যদিও এই ওয়েদারে লস্যি ব্যাপারটা নিখিল বা দেবানব দুজনের কাছেই বেশ নতুন। প্রথম কথা বলল নিখিলই। কিরে বল, কি কি নিয়ে ঘাটলি এতক্ষণ? 400 বছর আগের একজন ধর্মরক্ষকের খোঁজ পেলাম। উভয় দৃষ্টি দেবান্নবের দিকে রেখে বিছানায় উঠে বসল। হ্যাঁ স্যার, আপনার মনে আছে সেদিন গুরুজি মাঙ্গনে ফিরে গেলেন যে? তার আগের দিন আমায় একবার ডেকেছিলেন না? আমি গিয়েছিলাম অমিতাভ মনাস্ট্রিতে। ওখান থেকেও এক সন্ন্যাসী নিখোঁজ হয়, সেদিন ভোরে অথবা আগের দিন রাতে। তার ঘরে গিয়ে আমি একটা জিনিস দেখতে পাই স্যার, যেটা অবিকল আজকের কিউরিও সবটাই দেখলাম। আমি সেদিন ছবি তুলেছিলাম, কিন্তু তারপর আর খেয়াল ছিল না। আজকে হঠাৎই সেটা দেখে আমি ফিরে এলাম। প্রথমে গুগল ঘেটে যা বেরোলো সেই অনুযায়ী এটা একটা অস্ত্রের প্রতিরূপ, বজ্র। কিন্তু তারপরে গুরুজিকে ফোন করে কথা বলে জানলাম যে এই বজ্র সারা পৃথিবীর বিভিন্ন দেশের বৌদ্ধ ধর্মের মতাদর্শ অনুযায়ী আলাদা আলাদা ধরনের হয়। তারপর ফোনে সেটার শেপটা মোটামুটি বোঝাতেই তিনি কিছুক্ষণ চুপ করে থেকে তারপরে আমায় একটা নাম বললেন, ডরজে সুখদেন। প্রায় 400 বছর আগে তিব্বতে এক ধর্মগুরুর আবির্ভাব হয়, যার নাম ছিল ড্রাকপা গিয়েলসে। সময়কাল 1656। তার ধর্মশিক্ষার পদ্ধতি কিছুটা আলাদা ছিল। বহু বৌদ্ধ ফলোয়ার্সের পাশাপাশি তিনি নাকি অন্যান্য ধর্মের মানুষদেরও গুরু ছিলেন। তখন 5ম দালাই লামার সময়কালটা, মানে সেই সময়টার কথা বলছি। একসময় পরিস্থিতি এমন হয় যে দালাই লামার থেকে এই ড্রাকপা জনপ্রিয়তায় বেড়ে যায় অনেক বেশি। ফলে যা হয়, তৎকালীন দালাই লামার কয়েকজন অনুগামী মিলে পরিকল্পনা করে বেশ কয়েকবারের প্রচেষ্টায় তাকে খুন করে। প্রথমে তাকে বিষ খাওয়ানো হয়, কিন্তু তিনি নাকি সেটা হজম করে ফেলেন। পুরনো পুঁথি অনুযায়ী তারপরে নাকি তাকে ছুরি দিয়ে আঘাত করলে প্রত্যেক আঘাতের চিহ্নতে একটা করে চোখ ফুটে ওঠে। শেষে তার মুখে কাপড় গুঁজে দিয়ে দম আটকে তাকে মেরে ফেলা হয়। তারপর নাকি তার চিতায় আগুন দেওয়ার সাথে সাথে গোটা এলাকা কালো মেঘে ঢেকে যায়, আর সঙ্গে শুরু হয় বিশাল ভূমিকম্প। তার চিতা থেকে একটা কালো ধোঁয়ার কুণ্ডলী ওপরে উঠতে থাকে। সেই সময় 5ম দালাই লামা ঘোষণা করেন, এই ড্রাকপা লামার আত্মা, যেটা উগ্র একটা দানবের রূপ ধারণ করেছে, এই পাপী আত্মাকেই বলা হয় ডোরজে সুখদেন। যদিও এই নিয়েও বিস্তর মতভেদ আছে, আর সেইখানেই সমস্ত সমস্যার সূত্রপাত। ড্রাকপা গিয়েলসের অনুগামীদের কাছে ডোরজে সুখদেন একজন ধর্মরক্ষক, যিনি তাদের প্রজন্মের পর প্রজন্ম ধরে রক্ষা করে আসছেন। এতক্ষণ পুরো ঘটনাটা শোনার পরে দুজনেই কিছুক্ষণ চুপ করে রইল।
তারপর পবন কিছুটা বিরক্তির সুরেই বলল, কিন্তু তার সঙ্গে মিসিং মঙ্কের কি সম্পর্ক সেটাই তো বুঝতে পারছি না। আমি এখনো পুরোটা শেষ করিনি স্যার। এই তো বললাম পুরনো পুঁথি থেকে পাওয়া ইতিহাসটা, পরের ঘটনা ঘোর বাস্তব। যা জানালাম তাতে আমার মনে হয় শুধু মিসিং মঙ্ক নয়, খুমজুং এর পাহাড়ের গুহায় পাওয়া লাশেদেরও এর কানেকশন আছে স্যার ওর সাথে। অনেকের মনে বদ্ধ ধারণা ছিল যে ডোরজে শুকতেন আর কেউ নন, বরং সেই ড্রাকপা লামা, আর তারই একটা রূপ। ধীরে ধীরে তিব্বতে শুকদেনের ফলোয়ার বাড়তে শুরু করে। তার অনুগামীরা নির্বাণ লাভের ভিন্ন ভিন্ন উদ্দেশ্য সবার মধ্যে প্রচার করতে থাকে। সংসার ধর্ম পালন করে নিজের সমস্ত ইচ্ছে, পবিত্র ইচ্ছেগুলো পূরণ করেও যে নির্বাণ লাভ করা যায়, সেই মতাদর্শ সারা তিব্বতে ছড়িয়ে পড়তে থাকে জাস্ট কয়েক বছরের মধ্যেই। পরবর্তীকালে তিব্বত থেকে ইংল্যান্ড, নেপাল, এমনকি আমাদের দেশেও শুকদেনের অনুগামীদের সংখ্যা বেড়েই চলতে থাকে। এরপর শুরু হয় বিবাদ। 1930 খ্রিস্টাব্দ থেকে তৎকালীন দালাই লামা এই শুকদেন অনুগামীদের বিরুদ্ধে যান এবং এই প্র্যাকটিস বন্ধ করার জন্য উঠে পড়ে লাগেন। তিব্বতের গেলুংয়ে ডোরজের অনুগামীদের সাথে শিক্ষা ধারণের জন্য বিরোধ সৃষ্টি হয় এবং সেই বিরোধ চলতে চলতে 2008 পর্যন্ত একটা চরম আকার নেয়। 2008-এ সাউথ ইন্ডিয়ার ড্রেংপা মনাস্ট্রিতে দালাই লামা ঘোষণা করেন যে সমস্ত মনাস্ট্রি থেকে শুকদেন অনুগামীদের বের করে দেওয়া হবে, এবং তারপর থেকেই বহু অঘটন ঘটেছে যার বিবরণ খুব খুঁটিয়ে ঘাটলেও পাওয়া যাবে না স্যার। যদিও আমি কিছুটা পেয়েছি। নেপালেরও কিছু মনাস্ট্রি থেকে এই শুকদেন অনুগামীদের বের করে দেওয়া হয় জোর করে, এমনকি শারীরিক অত্যাচারও করা হয়, এমন খবরও আছে। আমার মনে হয় খুনগুলোর সঙ্গে এই ঘটনার একটা কানেকশন আছে স্যার। কথাটা সম্পূর্ণ শেষ হওয়ার পর 1 মিনিটও কাটেনি, পবন ভুটিয়ার ফোন রিং হতে শুরু করলো। রিসিভ করতেই ওপাশে একটা চেনা কণ্ঠস্বর শোনা গেল। আচ্ছা, একটা খবর দিতে আপনাকে ফোন করলাম। একটু আগে আমরা আরেকটা বডি পেয়েছি। এও উচ্চপদস্থ লামাই হবেন। বডিতে আগের মতো কাটা না থাকলেও একটা ভয়ানক ব্যাপার আছে, মুখের ভেতর জিভটা নেই। সে কি? কোথায় পাওয়া গেছে? নাগার্জুন ফরেস্ট রিজার্ভের ভেতরে। ডাক্তার বলছে বিষক্রিয়া। বাকিটার রিপোর্ট এলে ফাঁকা সময় হলে বলবেন, একবার পার্সোনালি মিট করতে চাই। ওই ছেলেটাকে আনবেন নাকি? কেমন লাগছে বন্ধুরা? আমাদের নিশিরাগ গল্পের আড্ডায় চলছে সুলেখক অর্ঘ্যদীপ ঘোষালের কলমে টান টান রহস্যে পরিপূর্ণ গল্প অনির্বাণ। গল্পের প্রথম পর্ব এখানেই শেষ। গল্পের অন্তিম পর্ব নিয়ে ফিরে আসবো আগামীকাল রাত ঠিক 8টায়। ভালো লাগলে কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো চলো, দেখা হচ্ছে আগামীকাল। স্টে টিউনড।